ফুলশয্যার বিছানায় নিজের দেবরের জন্য অপেক্ষা করছি। দেবর বললে ভুল হবে। এক সময় সে সম্পর্কে আমার দেবর হলেও এখন আমাদের সম্পর্কটা স্বামী স্ত্রীতে পর্যবসিত হয়েছে। আমার স্বামীর মৃত্যু হয়েছে আজ থেকে ঠিক 6 মাস আগে। এরপরে ওর ছোট ভাই প্রত্যয়ের সাথেই বিয়ে হয় আমার। শ্বশুর শাশুড়ির মতেই বিয়ে হয়েছে। ওনারা সারা জীবন আমাকে নিজের পুত্রবধূ হিসেবে দেখতে চেয়েছেন, তাই এক প্রকার জোর করে নিজেদের ছোট ছেলের সাথে বিয়ের ব্যবস্থা করেছেন। প্রত্যয়ের বয়স 23 বছর, দেখতে বেশ হ্যান্ডসাম, উত্তম পার্সোনালিটি সম্পন্ন, তবে একটু লাজুক প্রকৃতির। কল্লোল জীবিত থাকাকালীন ওর সাথে আমার বেশ ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়, যা আজও অব্যাহত রয়েছে। হঠাৎ দরজার টোকার আওয়াজে আমার ভাবনার ঘোর কাটল। ভাবি, ভিতরে আসবো? প্রত্যয়ের গলার আওয়াজ শুনতে পেলাম। আমি গলাটা একটু এগিয়ে বললাম, এসো, দরজা খোলাই আছে। প্রত্যয়ের দৃপ্ত পায়ে ভেতরে প্রবেশ করলো, তারপর দরজাটা বন্ধ করে দিল। আমি বুঝতে পারছি ও খুব অস্বস্তি অনুভব করছে। কি বলবে আর কি বা করবে বুঝে উঠতে পারছে না। কি হলো, ওখানে দাঁড়িয়ে আছো কেন? কাছে এসে বসো। আমার কথা শুনে প্রত্যয় ধীরে ধীরে এসে বিছানার উপর বসলো। আমি ওকে বলি, তুমি কি এখন আমায় ভাবি বলেই ডাকবে? দেখো, আমাদের দেবর ভাবির সম্পর্কটা কিন্তু এখন আর নেই। আমাদের সম্পর্ক অন্য একটা সম্পর্কে পরিণত পেয়েছে। জানি না ভাবি। আবার ভাবি বলে রাখছো, ভালো হচ্ছে না কিন্তু একদম। আমার একটু সময় লাগবে সবটা গুছিয়ে উঠতে। আচ্ছা, আর ভাবি বলে ডাকবো না, শুধু নাম ধরে ডাকার চেষ্টা করব। ঠিক আছে। আমার খুব ঘুম পাচ্ছে, চলো শুয়ে পড়ি, কাল সকালে বাকি কথা হবে। প্রত্যয়ের কথা আমায় ভীষণ বিরক্ত ধরিয়ে দিল। এক্ষুনি শুয়ে পড়বে? আজ না আমাদের ফুলশয্যা। এই রাত জীবনের দ্বিতীয়বার আসবে না, শুধু ঘুমিয়ে নষ্ট করব নাকি? তাহলে কি করব? চলো, আমায় তোমার কাছে টেনে নাও। আজ সারা রাত শুধু আমাদের দুজনের। আমার কথা প্রত্যয়ের অস্বস্তি আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। আমাকে দূরে ঠেলে দিল সে। ভাবি, আমায় কিছুটা সময় দাও, এখন এসব কিছু করতে পারবো না প্লিজ। আমি প্রত্যয়ের কোনো কথা শুনলাম না। এক ধাক্কায় বিছানার উপরে শুয়ে দিলাম। তারপর ওর পাঞ্জাবির বোতামগুলো খুলতে শুরু করি। আমার মুখটা প্রত্যয়ের কান বরাবর। ওকে ফিসফিস করে বলতে লাগলাম, একমাত্র এটাই পারবে আমাদের ভেতরে সমস্ত লজ্জা দূরত্ব ঘুচিয়ে দিতে। এসো, আমাকে আপন করে নাও। কিসের এত দ্বিধা? তুমি না পুরুষ, তোমাকে এই নৃশংসতার শোভা দেয় না। এই বলে আমি আমার স্ত্রীর অধিকার আদায় করে নিতে লাগলাম। প্রত্যয়ও এক পর্যায়ে নিজের হার স্বীকার করে নেয়, তারপর আমার উপর নিজের আধিপত্য বিস্তার করে নিল। এরপর দুজনে মিলে মিশে একাকার হয়ে গেলাম আমরা। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রত্যয় পাশে নেই। আমি বিছানা থেকে উঠে পড়ি, তারপর দরজাটা বন্ধ করে দিলাম। চারদিকটা তাকিয়ে ওয়ার্ড্রোপের দিকে এগিয়ে যেতে থাকি। সেখানে 6 মাস আগে থেকে একটা জিনিস খুব যত্ন করে সাদা কাপড়ে লুকিয়ে রেখেছি আমি, যে জিনিসটা আজ আমায় আমার লক্ষ্যের প্রান্তে এসে দাঁড় করিয়েছে। জিনিসটা বের করে কাপড়টা উপর থেকে সরিয়ে ফেললাম। মুহূর্তেই আমার মুখে পৈশাচিক হাসির রেখা ফুটে উঠল। এই তো সেই ধারালো চকচকে ছুরি, যা দিয়ে আজ থেকে 6 মাস আগে নিজের স্বামীকে খুন করেছিলাম আমি। ওর রক্তের দাগ যেন এখনো শুকোয়নি। আমি এখন স্পষ্ট দেখতে পাচ্ছি। আকস্মাৎ দরজার টোকার আওয়াজ ভেসে আসলো আমার কানে। ছুরিটা আবারও জায়গা মতো রেখে আমি গিয়ে দরজাটা খুললাম। এ কি, তুমি কোথায় চলে গিয়েছিলে? সকাল সকাল আমি আর কোথায় যাই? আমার বুঝতে বাকি রইল না, প্রত্যয় হাঁটতে গিয়েছিল। সকালে জগিং করা ওর ডেইলি রুটিন। ঘরের ভেতরে ঢুকে টাওয়ালটা কাঁধে নিয়ে বাথরুমের দিকে চলে গেল প্রত্যয়। আমি আর কিছু বললাম না ওকে। কেমন জানি মনে হয় প্রত্যয় আমার উপর রেগে আছে। গতকাল রাতের ঘটনার জন্য নয়তো। আমার বোধ হয় ওকে ওভাবে জোর করা ঠিক হয়নি। না জানি কি ধারণা সৃষ্টি হয়েছে আমাকে নিয়ে ওর ভেতরে। যে মহিলার শরীরের উপর থেকে বৈধতার গন্ধ এখনো পুরোপুরি যায়নি, যে বাসরাতে নিজের স্বামীর উপর ক্ষুধার্ত হায়নার মতো ঝাঁপিয়ে পড়ল, না, এই ব্যাপারটা সত্যি বাড়াবাড়ি হয়ে গিয়েছে। প্রত্যয় আবার না সন্দেহ করে বসে এই নিয়ে। একটু পরে গোসল সেরে প্রত্যয় ঘরে ঢুকে পড়ল। ওর কোমরের উপরে শুধু একটা টাওয়াল জড়ানো, বাকি শরীর অনাবৃত। এই দ্বিতীয়বারের মতো প্রত্যয়কে এত কাছ থেকে দেখছি আমি। এর আগে একবার দেখেছিলাম যখন কল্লোল বেঁচে ছিল। সেই দিনই প্রত্যয়ের প্রেমে পড়ে গিয়েছিলাম আমি।
প্রতি রাতে যখন কল্লোল আমার উপরে পুরুষত্ব ফলাতে ব্যস্ত থাকতো, আমি চোখ দুটো বন্ধ করে প্রত্যয়ের কথাই ভাবতাম। আমার কল্পনার জগৎ কল্লোলকে সেই মুহূর্তগুলোর জন্য প্রত্যয় বানিয়ে দিত। যদিও কল্পনার ঘোর কাটতেই প্রতিবারেই হতাশা মিলত আমার ভাগ্যে। মনে প্রাণে এটাই চাইতাম, আমি শুধু প্রত্যয়ের ওকে নিজের স্বামী হিসেবে পাওয়ার বাসনা আষ্টে পিষ্টে চেপে ধরে। ওর মতন সুদর্শন সুপুরুষ জীবনে দেখিনি আমি। নম্র, ভদ্র, শান্ত, শিষ্ট একটা ছেলের ভেতরে যে পুরুষত্বের আগুন ঢুকিয়ে আছে, আমি প্রত্যয়ের কাছে গেলেই আজ পেতাম। ওর সেই আগুনে নিজেকে পুড়িয়ে দেবার মতো শটফট করতে থাকি। অবশেষে আমার সেই বাসনা পূর্ণ হলো। আমি ভালো করেই জানি কল্লোল জীবিত অবস্থায় প্রত্যয় মরে গেলেও আমার সাথে অনৈতিক সম্পর্কে জড়াতো না, কারণ ও এমন ধরনের ছেলেই নয়। নিজের বড় ভাইকে বাবার মতো শ্রদ্ধা করত, এমনকি আমার দিকে চোখ তুলে পর্যন্ত তাকিয়ে কথা বলতো না। তাই আমি কল্লোলকেই সরিয়ে দিলাম নিজের পথ থেকে। ধীরে ধীরে সেসব ঘটনা ঘটতে লাগলো যা আমি বরাবরের জন্য চেয়েছি। আজ আমি পুরোপুরি প্রত্যয়ের, ওর আগুনে দগ্ধ হব প্রতিনিয়ত, আর নিজে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করব। হঠাৎ বুঝতে পারলাম আমার কাঁধের উপরে কেউ হাত রেখেছে। প্রত্যয় আমার পাশে বিছানার উপরে বসলো। লক্ষ্য করছি ওর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। আমি অবাক হয়ে গেলাম ওকে কান্না করতে দেখে। এ কি, তুমি কান্না করছো কেন? কি হয়েছে? কেন জানি না ভাইয়ার কথা খুব মনে পড়ছে। আমরা কি কাজটা ঠিক করলাম? কি কাজ ঠিক করিনি আমরা? আমাদের বিয়ে করা। না জানি ভাইয়ার আত্মা কতটা কষ্ট পাচ্ছে। ও কোনোদিন ক্ষমা করতে পারবে না আমায়। এর ভাইয়ের প্রতি আধিক্যতা দেখে গা জ্বলে যাচ্ছে আমার, কিন্তু সেটা যে বুঝতে দেওয়া যাবে না। তাই শান্ত করার জন্য বললাম, এটা তোমার মনের ভুল। তুমি তোমার ভাইকে অনেক ভালোবাসো কি না তাই। মৃত মানুষের আত্মার পৃথিবীর সাথে কোনো যোগাযোগ থাকে না। তুমি নিজের আবেগটাকে একটু নিয়ন্ত্রণ করো প্লিজ। আমি এত কিছু জানি না। আর দেখো, একটা কথা বলে দিই তোমায়। কি কথা বলো? আমার একটু স্পেস চাই। আরও কয়েকটা দিন যাক, আমি নিজে আসবো তোমার কাছে। নিহাত বাবা মার কথায় বিয়েতে রাজি হয়েছে, কিন্তু এই সম্পর্কটা মন থেকে মেনে নিতে একটু সময় লাগবে আমার। গত রাতে যা হয়েছে, রীতিমতো গা ঘিনঘিন করছে এখন আমার। আমি এতটাই আনকমফোর্টেবল। প্লিজ আমার দিকটা একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। আমিও আর জোর করবো না তোমায়, কথা দিচ্ছি। আমার কথা শুনে প্রত্যয় যেন একটু শান্ত হলো। সত্যি বলতে ওর হাসি মুখ দেখে আমারও খুব ভালো লাগছে। আমাদের শেষ হলে প্রত্যয় ঘর থেকে বেরিয়ে গেল। আমরা এখন আমার পুরনো ঘরে থাকি। তাই ভাবলাম প্রত্যয়ের একটা ছবি এনে সাজিয়ে রাখবো। তাই আম্মাকে জিজ্ঞেস করলাম কোথায় পাওয়া যেতে পারে প্রত্যয়ের ছবি। মা জানালেন একটা ফ্রেমে বাঁধানো ছবি নাকি প্রত্যয়ের ঘরে আসে। আমি প্রত্যয়ের রুমের দিকে চলে গেলাম। রুমের ভেতরে ঢুকে ছবি খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। খুঁজতে খুঁজতে ওর বুক সেলফের কাছে গিয়ে হোঁচট খেলাম। মেঝের উপরে প্রত্যয়ের ফ্রেমে বাঁধানো একটা ছবি পড়ে আছে। আমি ছবিটা নেওয়ার জন্য নিচে ঝুঁকলাম, ঠিক তখন একটা জিনিস নজরে আসে। সেলফের নিচে ডায়েরির মতো কিছু একটা লুকানো। ডায়েরিটা হাতে নিয়ে পৃষ্ঠা উল্টাতে লাগলাম। প্রত্যয় ডায়েরি লিখতো? কই, আগে তো বলেনি কখনো আমায়। আগ্রহ ভরে একটার পরে একটা পৃষ্ঠা উল্টিয়ে পড়তে লাগলাম। ওর প্রাত্যহিক জীবনে ঘটা নানা ঘটনা ডায়েরিতে উল্লেখ রেখেছে। হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করি আমি। ডায়েরির এক পৃষ্ঠায় আমার মৃত হাজবেন্ড অর্থাৎ কল্লোলের ছবি আটকানো। ছবিটার উপরে একটা লাল ক্রস চিহ্ন আঁকা, আর নিচে লেখা, আমার কাজ সমাপ্ত, পথের কাঁটা দূর হলো অবশেষে। তারিখ এপ্রিল 12, 2022। লেখাগুলো পড়ে যেন চারপাশ অন্ধকার দেখতে লাগলাম আমি। এটা তো সেই তারিখ যেদিন কল্লোলের খুন হয়েছিল। আমি কল্লোলকে খুন করতে গিয়ে ওকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পাই, কিন্তু সেই গুলি ডান হাতে বৃদ্ধ হওয়াতে কল্লোলের তৎক্ষণাৎ মৃত্যু হয়নি, যন্ত্রণায় ছটফট করছিল। তাই ওর মৃত্যু নিশ্চিত করার জন্য বুক বরাবর ছুরি চালিয়ে তারপর আমি আমার কাজ শেষ করি। তার মানে সেই অজ্ঞাত খুনিটা আর কেউ না, প্রত্যয় ছিল। ও কি আমার থেকেও বড় কোনো খেলোয়াড়, যাকে আজও সবাই কল্লোলের খুনের অপরাধে খুঁজে চলেছে? কিন্তু ও নিজের আপন ভাইয়ের সাথে কেন এমনটা করতে যাবে? কি উদ্দেশ্য ওর? এ কি দোয়েল তুমি? হ্যাঁ আমি। তুমি এত তাড়াতাড়ি ফিরে আসলে?
আমায় দেখে ভয় পেয়ে গেলে বুঝি এরকম মনে হচ্ছে? কি যে বলো না, ভয় পেতে যাব কেন? আমার ঘরে কি করছো তুমি? আমি ছবিটা দেখিয়ে প্রত্যয়কে বললাম, তোমার একটা ছবি নিতে এসেছিলাম, এই দেখো। তারপর ও আমায় বলল, ও আচ্ছা, শুধু ছবি নিতে এসেছিলে নাকি অন্য কিছু? তুমি বলো, আর কি কাজ তোমার ঘরে আমার? এমনভাবে জেরা করছো যেন কোনো গুপ্তধন লুকিয়ে রেখেছো ঘরে। না, সেরকম কোনো ব্যাপার নয়। তুমি ছবিটা নিয়ে যাও, আমি আসছি। আমি বেরিয়ে আসতেই প্রত্যয় ঘরের ভেতরে ঢুকে আমার মুখের সামনে দরজাটা বন্ধ করে দিল। যাই হোক, আমি আর ব্যাপারটা না টেনে নিজের ঘরে চলে আসলাম। ঘরে দেয়ালের সাথে আমার আর কল্লোলের একজোড়া ফ্রেমে টানানো। আমি কল্লোলের ফ্রেমটা সরিয়ে প্রত্যয়টা বসিয়ে দিলাম। এবার মনে হচ্ছে খুব মানানসই লাগছে। এবার পাশে শুধু প্রত্যয়কেই মানায়, আর কাউকে নয়। কল্লোলের ছবিটা মেঝেতে আছাড় মেরে ভেঙে ফেলি, যাতে কেউ এই ছবি টানানো নিয়ে প্রশ্ন করলে অজুহাত দাঁড় করাতে পারি। সব কিছু ঠিকঠাক থাকলেও একটা খটকা এখনো মন থেকে যাচ্ছে না আমার। কল্লোলের খুনের পেছনে সত্যি কি আমি ব্যথিত, কি প্রত্যয়ের কোনো ভূমিকা আছে? আর ওই ডায়েরির শেষের অংশই বা কী ছিল? কল্লোলের উপর লাল চিহ্ন দেওয়া ছবিটা দেখার পরে আমি শেষ পৃষ্ঠা উল্টাতে যেতেই ঘরে বাইরে প্রত্যয়ের পায়ের আওয়াজ শুনতে পাই। তাই ডায়েরিটা শেষ পর্যন্ত দেখা হলো না। আমাকে যে কোনো মূল্যে ডায়েরির রহস্য উদ্ঘাটন করতে হবে। কি আরও লুকিয়ে আছে ডায়েরিতে? তবে এবার যা করার সাবধানে করতে হবে। একটুর জন্য আজ হাতে নাতে ধরা পড়িনি প্রত্যয়ের কাছে। এই মূর্খামি আর করা যাবে না। প্রত্যয় যদি এই জীবন মরণ খেলার খেলোয়াড় হয়ে থাকে, আমি তার কোচ। ওর কাছে হার মানব না কিছুতেই। জীবনের বাকি দিনগুলো নিজের একজন বাধ্য স্বামী বানিয়ে রাখতে চাই ওকে আমি। ওকে আমার নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া চলবে না। সন্ধ্যাবেলা আমি প্রত্যয়ের জন্য চা তৈরি করে নিয়ে এসেছি, কিন্তু প্রত্যয় রুমে নেই। ওকে ডাকতে যাব ঠিক তখন ওর ফোনটা বেজে উঠল। জানি না ফোন রুমে রেখে কোথায় চলে গেল। ফোনটা হাতে নিতেই দেখতে পাই একটা আননোন নাম্বারের ফোন কল। আর কিছু না ভেবে কলটা রিসিভ করি। ঠিক তখন ওপাশ থেকে একটা মেয়ে কণ্ঠ ভেসে আসলো। প্রত্যয়, তুমি এটা কি করলে? তুমি বিয়ে করে নিয়েছো? না না, এটা হতে পারে না। তুমি আমার সাথে এমনটা করতে পারো না। অদ্ভুত ব্যাপার, প্রত্যয়ের বিয়ের আগে রিলেশন ছিল, এটাও তো জানাইনি কাউকে। অবশ্য আমাকে দু একবার একটা মেয়ের কথা বলেছিল বটে, বাট রিলেশনশিপের কথা তো স্বীকার করেনি। আমার মনে হলো যেহেতু প্রত্যয় ঘরে নেই, আমি এই মেয়েটার সাথে কথা বলতেই পারি। দেখা যাক কি হয়। তাছাড়া এর সাথে কথা বলে অনেক কিছু জানা যেতে পারে প্রত্যয়ের ব্যাপারে। আমি তাকে উদ্দেশ্য করে বললাম, প্রত্যয় রুমে নেই, আপনি না হয় একটু পরে কল করুন। প্রত্যয় রুমে নেই? আপনি কে তাহলে? আমি ওর ওয়াইফ। ও, আপনি তাহলে সেই দোয়েল ভাবি, প্রত্যয়ের দোয়েল ভাবি, তাই না? মেয়েটার কণ্ঠস্বর শুনে আমি স্পষ্ট বুঝতে পারছি সে ভীষণ রেগে আছে, আর আমাকে কটাক্ষ করে কথাটা বলল। আমি বললাম না তোমায় আমি প্রত্যয়ের ওয়াইফ? কথা শুনতে পাও না নাকি? আমি আপনার সাথে কথা বলছি কেন? প্রত্যয় কোথায়? আপনি তার কাছে ফোনটা দিন বলছি। আপনার সাথে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার। আমি জানি আপনার মাথাটা চিবিয়ে চিবিয়ে খেয়েছেন। লজ্জা করলো না ভাবি হয়ে দেবরকে বিয়ে করতে? আপনার স্বামী গত হয়েছে কয়েকদিন আগে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। আমি জাস্ট তোমার নামটা জিজ্ঞেস করেছি। প্রত্যয় থেকে জেনে নেবেন, ও যে মেয়েটাকে একসময় বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল, আমি সেই, যার সাথে দীর্ঘ 2 বছর ধরে রিলেশন করে তাকে না জানি নিজের ভাইয়ের বউকে বিয়ে করে নিয়েছে, আমি সেই। ঠকেছি আমি, আমাকে ঠকানো হয়েছে। আমার তোমার স্যাড স্টোরি শুনতে বিন্দুমাত্র আগ্রহী নই, বুঝলে? এগুলো শুনতে চাই না আমি। আমি তো চাইছিও না আপনার মতো একটা বাজে মহিলার সাথে কথা বলতে। প্রত্যয় কোথায়? ওকে ফোনটা দিন বলছি। বিয়ে হতে পারলো না, স্বামীর ফোনটা ভেতর হাত পুড়ে দিয়েছেন। তুমি বড্ড উদ্ধত মেয়ে। নেক্সট টাইম যোগাযোগ করার চেষ্টা করবেন আমার স্বামীর সাথে, মাথায় থাকে জানো। এই বলে আমি কলটা কেটে দিলাম। ঠিক তখন রুমের ভেতরে প্রত্যয় ঢুকে পড়ল। দোয়েল, কেউ কল করেছিল নাকি? তোমার বিয়ের আগে কারোর সাথে কি রিলেশন ছিল? প্রত্যয়ের প্রশ্নের জবাব না দিয়ে আমি ওকে বেশ গম্ভীর স্বরে প্রশ্ন করি। কেন, কি হয়েছে? কে কল করেছিল বলো? একটা অত্যন্ত বেয়াদব আর ঔদ্ধত্য মেয়ে আজবাজে কথা বলছিল তোমায় নিয়ে, এমনকি আমাকে পর্যন্ত ইনসাল্ট করেছে। তুমি বোধহয় রোদেলার কথা বলছো। রোদেলা? ওর সাথে রিলেশন ছিল তোমার? কই, কখনো তো জানাওনি আমাদের। হ্যাঁ ছিল, আমাদের ভিতরে একটা সম্পর্ক। আসলে আমি
প্রত্যয়ের কথাটা শেষ করতে না করতেই ঘরের ভেতরে আমার শাশুড়িমা ঢুকে পড়লেন। উনি সাধারণত অনুমতি না নিয়ে ভেতরে প্রবেশ করেন না। আজ বেশ অন্যরকম লাগছে তাকে দেখে। আমি জিজ্ঞেস করলাম, এ কি মা, আপনি? কি হয়েছে? দোয়েল, প্রত্যয় বাবা একটু আগে কল করেছিল আমায়। তো কি বলেছেন উনি? আমাদের শহরে একটা হাসপাতালে একজন রোগীর সন্ধান পাওয়া গিয়েছে, যাকে কিনা 6 মাস আগেও গুলি করে ছুরি মেরে খুন করার চেষ্টা করা হয়েছিল। সে মারা যায়নি, এখনো বেঁচে আছে, হাসপাতালেই আছে। আমাদের কল্লোল নয় তো বৌমা? দেখো, ওর সাথেও কিন্তু এমন ঘটনা ঘটেছিল 6 মাস আগেই। ওর লাশটাও দাফন করতে পারিনি আমরা, ঝড়ের রাতে যখন অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়েছিল। সেই অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্ট করে রাস্তার পাশে নদীতে পড়ে। পরে অ্যাম্বুলেন্স খুঁজে পাওয়া গেল, ড্রাইভাররা লাশে হদিশ মেলেনি। আমাদের সবটা মনে আছে মা, কিন্তু ভাইয়া কি করে বেঁচে থাকবে মা? এটা তো অসম্ভব। আমি ভালোই বুঝতে পারছি এই মুহূর্তে প্রত্যয়ের ভেতরে কি চলছে। আমার ভেতরে যা চলছে ঠিক তাই, কারণ দুজনেই তো একই অপরাধে অপরাধী। কিন্তু প্রত্যয়ের মায়ের এই ভাবনা আদৌ কতটুকু সত্যি? সকাল হতেই আমরা সবাই সেই হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি, কিন্তু গিয়ে হতাশা মিলল সবার ভাগ্যে। সেই রোগীকে নাকি রিলিজ দেওয়া হয়েছে এবং তাকে কেউ সাথে করে নিয়ে গিয়েছে। অগত্যা আমাদের ফিরে আসতে হলো, কিন্তু তারপরও একটা প্রশ্ন থেকে যায়, বাস্তবে কে ছিল সেই ব্যক্তি? কল্লোল নাকি আরও কেউ? কল্লোলকে আমি নিজের হাতে খুন করেছি। ও ফিরে আসলে আমার থেকে বেশি অবাক কেউ হতো না। আর আমি ভালো করেই জানি সেটা কখনোই সম্ভব নয়। মৃত মানুষ কখনো ফিরে আসতে পারে না। যাই হোক, আমরা সবাই বাড়িতে ফিরে আসলাম। দুপুরবেলা যখন প্রত্যয় গোসল করতে ব্যস্ত, সেই সুযোগে আমি আবারও ওর রুমে গেলাম ডায়েরিতে কি আছে দেখার জন্য। এই ডায়েরির রহস্য উদ্ঘাটন না করা পর্যন্ত ঘুমাতে পারবো না আমি। যে করেই হোক দেখতে হবে কি আছে এই ডায়েরিতে। রুমের ভেতরে ঢুকে দেখি ডায়েরিটা যথাস্থানেই রাখা আছে। আমি চারপাশটা তাকিয়ে এগিয়ে গেলাম ডায়েরির দিকে। হাত দিতে যাব ঠিক তখন ড্রয়িং রুম থেকে চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে আসলো আমার কানে। আবারও আমার কাছে ছেদ পড়লো। এদিকে মা আমায় আর প্রত্যয়কে নিচে ডাকছে। ডায়েরিটা আবারও জায়গা মতো লুকিয়ে রেখে আমি ঘর থেকে বেরিয়ে আসলাম। কি হয়েছে মা, আমাদের ডাকছিলেন? দেখো তো বৌমা, এই মেয়েটা বাড়িতে ঢুকে কী সব শুরু করেছে। আমি সিঁড়ি দিয়ে নিচে নামতেই দেখতে পাই একটা মেয়ে দাঁড়িয়ে আছে। একে তো আমি আগেও দেখেছি এই বাড়িতে, এই তো কয়েক মাস আগেই। মেয়েটা আমার দিকে ক্রোধের দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তাকে জিজ্ঞেস করি, তোমাকে আগেও দেখেছি আমি এই বাড়িতে। প্রত্যয়ের বার্থডে পার্টিতে ওর বন্ধু বান্ধবের সাথে এসেছিলে, ঠিক কিনা? হ্যাঁ, আপনার ধারণা একদম ঠিক। প্রত্যয় কোথায়? এবার ওকে ডাকুন। প্রত্যয় গোসল করছে, একটু পরেই আসবে। তুমি বসো। আমি বসতে আসিনি, বোঝাপড়া করতে এসেছি প্রত্যয়ের সাথে। বোঝাপড়া? কিসের বোঝাপড়া? আগে প্রত্যয় আসুক, তারপর না হয় দেখতে পারবেন। একটু পরে প্রত্যয় বাথরুম থেকে বেরিয়ে সোজা ড্রয়িং রুমে চলে আসলো। আমি লক্ষ্য করলাম মেয়েটাকে দেখে যেন ভরকে গেল। এ কি রোদেলা, তুমি তুমি আমার বাড়িতে আসছো কেন? ও, তার মানে এই মেয়েটাই রোদেলা। এর সাথে প্রত্যয়ের রিলেশন ছিল, যার সাথে গতকাল কথা হয়েছে আমার। প্রত্যয়, এই মেয়েটাকে ও এগুলো কি বলছে? মা, ওর নাম রোদেলা, আমার বন্ধু। বন্ধু? শুধু বন্ধু? তুমি কি মজা করছো আমার সাথে প্রত্যয়? আমি কোনোদিনও তোমার বন্ধু ছিলাম না। কি কি করেছো আমার সাথে বলে দিই সবাইকে। তুমি একটু শান্ত হয়ে কথা বলো। প্রত্যয় আমার হাজবেন্ড। তুমি আমার সামনে ওকে নিয়ে একটাও বাজে কথা বলবে না। যদি বলতেই হয় আগে প্রমাণ দাও। ও কি করেছে তোমার সাথে? এই ছেলেটা 1 নম্বরের চেটার। আপনার বাড়ির লোকও এখনো চিনতে পারেননি ওকে। আমার বিয়ে করার কথা বলে দিনের পর দিন ঠকিয়েছে, প্রতারণা করেছে আমার সাথে। শাট আপ, জাস্ট শাট আপ। তুমি যা খুশি তাই বলে যাচ্ছ, আমার কোনো কথা শুনতে চাইছো না। এখন আবার আমার বাড়িতে এসে আমাকে অসম্মান করতে চাইছো? তোমার আবার মান সম্মান? এই বিধবা মহিলাকে বিয়ে করার সময় কোথায় ছিল তোমার মান সম্মান? রোদেলার কথা শুনে প্রত্যয় আর নিজেকে সংযত রাখতে পারল না। ঘুরেই সপাটে একটা চর বসিয়ে দেয় ওর গালে। আমি গিয়ে রোদেলাকে সামলে নিলাম। তুমি আবার বাড়িতে এসে আমাকে অসম্মান করছো, তাও মেনে নিয়েছি। কিন্তু আমার স্ত্রীকে অপমান করার চেষ্টা করলে আমার থেকে খারাপ কেউ আর হবে না। আমার বাড়ি থেকে চলে যাও, নয়তো ঘাত ধরে বের করে দিব। প্রত্যয়, এসব কি হচ্ছে? নিজেকে কন্ট্রোল করো। ও যাই বলুক না কেন, তুমি একটা মেয়ের গায়ে এভাবে হাত তুলতে পারো না। আমাকে প্লিজ জ্ঞান দিতে এসো না দোয়েল।
তোমাকে কেউ অসম্মান করলে তার সাথে ঠিক এটাই করবো আমি। তুমি ওর কথা শোনো না, বের করে দাও বাড়ি থেকে। এই বলে প্রত্যয় হনহন করে হেঁটে উপরে চলে গেল। রোদেলা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে আরম্ভ করে দিল। আমায় ক্ষমা করুন আপু, আমি আপনাকে যা বলেছি সবটাই রাগের বশে। বিশ্বাস করুন, আমার আপনার ওপর কোনো অভিযোগ নেই। প্রত্যয় আমায় ঠকিয়েছে। ও আমায় বিয়ে করার প্রতিশ্রুতি পর্যন্ত দিয়েছে। আমি জানি না ও আপনাকে কেন বিয়ে করে নিল, আমাকে জানায়নি ও পর্যন্ত। আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না। যা বুঝতে পারলাম, মেয়েটা আসলে ততটাও খারাপ নয়, তবে একটু বদরাগী, এটা ঠিক। প্রত্যয়ের সাথে আমার কোনো পরিস্থিতিতে বিয়ে হয়েছে ও জানে না সেটা। প্রত্যয় নিজে থেকে চায়নি আমায় বিয়ে করতে। আসলে এখানে কারোরই দোষ নয়, সবটাই একটা মিস আন্ডারস্ট্যান্ডিং। প্রত্যয় যেমন পরিস্থিতির শিকার, এই মেয়েটাও তাই। কিন্তু আমিও এত কাঁচা খেলোয়াড় নই। এই মেয়েটাকে কোনো দিনও জানতে দেব না প্রত্যয় বাধ্য হয়ে আমায় বিয়ে করেছে। এমন কিছু করতে হবে যাতে ও সারা জীবন প্রত্যয়কে শুধু ঘৃণাই করতে থাকে। কারণ এদের দুজনের ভুল বোঝাবুঝির অবসান হলে সেটা আমার জন্য সুখকর হবে না। আমি কিছুতেই প্রত্যয়কে অন্য কারো হাতে দেব না, যার জন্য নিজের স্বামীকে পর্যন্ত শেষ করেছি। তাকে এত সহজে অন্য কারোর হতে দেই কি করে? আমি রোদেলাকে বুঝিয়ে বাড়ির বাইরে নিয়ে আসলাম। তারপর ওকে বলতে শুরু করি, দেখো বোন, যা হয়েছে ভুলে যাও। এখন তো আর কিছু করার নেই। তুমি শুধু শুধু নিজের ইমেজ খারাপ করছো সবার সামনে। ও আমার সাথে যা করেছে কিছুতেই ক্ষমা করতে পারবো না আমি ওকে। আমার ওর সাথে কথা বলতে হবে, সবটা জানতে হবে কেন ঠকালো আমায়। আমি বলছি, ও কেন ঠকিয়েছে তোমায়। দেখো, ও তোমায় কোনোদিন ভালোই বাসেনি। যদি তাই হতো আমাকে বিয়ে করতে পারতো না। এই বিয়েতে কিন্তু আমার মত ছিল না। কল্লোল মারা যাবার পরও নিজের বাবা মাকে এমনভাবে ফোর্স করতে থাকা, তার আমাদের বিয়ের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। ও, তাহলে আমি যা ভাবছি তাই সঠিক? হ্যাঁ, এমনকি কল্লোল যখন বেঁচে ছিল আমি বুঝতে পারি প্রত্যয়ের কোথাও একটা দুর্বলতা আছে আমার প্রতি। আমি লক্ষ্য করতাম সেটা। আপনি তারপরও বিয়ে করলেন ওই লম্পটটাকে? যেই ছেলে নিজের ভাবির প্রতি কুনজর থাকে, তার যে বাইরের মেয়েদের প্রতি থাকবে এটাই স্বাভাবিক। আপনি জানতেন না সেটা? আমি কেন প্রত্যয়কে বিয়ে করতে বাধ্য হয়েছি সেসব না হয় পরে বলবো। তুমি প্লিজ আর এই বাড়িতে এসো না। আমি ফোন করে নেব তোমায়, কেমন? আমি যে করেই হোক রোদেলাকে ভুলিয়ে ভালিয়ে বিদায় করলাম। ওর কানে যতটুকু বিষ ঢালার ঢেলে দিয়েছি। এখন শুধু দেখার অপেক্ষা এই বিষক্রিয়া কত দূর গড়ায়। তবে এই একটা ব্যাপার সব থেকে ভালো লেগেছে, প্রত্যয় আমায় কিভাবে প্রোটেক্ট করলো রোদেলার থেকে। ও আমার অসম্মান হতে দিতে চায় না, তার মানে ও ধীরে ধীরে দুর্বল হচ্ছে আমার প্রতি। আমি ওর এই দুর্বলতাকে কাজে লাগিয়েই ওর মনে পুরোপুরি জায়গা করে নেব। যদি কোনো দিন আমায় আলাদা করার কথা মাথাতেও না আসে ওর। রুমে ফিরে দেখি প্রত্যয় বিছানার উপর শটান হয়ে শুয়ে আছে। ঘুমিয়ে পড়েছে নাকি জেগে আছে জানি না। আমি এই সুযোগে আবারও ওর ঘরে ঢুকে পড়লাম। দরজাটা বন্ধ করে ডায়েরিটা হাতে নেই। ডায়েরির শেষ দিকটায় যেখানে কল্লোলের ছবি আটকানো ছিল, তার পরবর্তী পৃষ্ঠায় যেতেই যেন আমার বুকটা একটা অদ্ভুত কম্পনে মোচড় দিয়ে উঠল। আল্লাহ, এটা কি দেখছি? আমার একটা ছবি ডায়েরির পাতার সাথে আটকানো, যার নিচে লাল কালি দিয়ে মোটা অক্ষরে লেখা নেক্সট টার্গেট। এটা দেখে হাত পা ক্রমশ ঠান্ডা হয়ে আসতে লাগলো আমার। আমি প্রত্যয় নেক্সট টার্গেট, এসবের মানে কি? তাহলে ও প্রোটেক্ট করলো আমার সবার সামনে, সেসব কি নাটক ছিল? এই ছেলেটা চাইছেটা কি? কে আসলে ও? এই ভাবনাগুলো আমার মাথায় চেপে বসলো। না, আর বসে থাকলে চলবে না। যে করেই হোক আমায় সকল রহস্যের সমাধান করতেই হবে। প্রত্যয় নিজের ভাই কল্লোলকে কেন খুন করলো? ও আমাকে কেন খুন করতে চায়? ওর আসলে উদ্দেশ্যটা কি? তবে কি করে এই সকল প্রশ্ন সমূহের উত্তর মিলবে কিছুই বুঝতে পারছি না। এই মুহূর্তে মাথায় কোনো পরিকল্পনা আসছে না আমার। ডায়েরিটা সাথে নিয়ে আমি ঘর থেকে বেরিয়ে আসলাম। এর ভেতরে আরও কি কি আছে এখনও পুরোটা দেখা হয়নি। প্রত্যয় রুমে ঢোকার সুযোগ সবসময় হয় না। যখন ও পুরোপুরি বাড়ির বাইরে থাকবে তখন এই ডায়েরির বাকি রহস্য ভেদ করতে হবে আমায়। ডায়েরিটা উল্টাতে উল্টাতে আবারও একটা খটকার মুখোমুখি হলাম আমি। যে পৃষ্ঠায় কল্লোলকে খুনের ব্যাপারে লিখে রাখা হয়েছে তার আগের পৃষ্ঠায় ডায়েরিটা নেই। কেউ পাতাটা ছিঁড়ে ফেললো, নয়তো এমনিতে বিচ্ছিন্ন হয়ে গেছে ডায়েরি থেকে। ছেঁড়া পৃষ্ঠার ছোপ দেখে মনে হচ্ছে এখানেও আরও একটা ছবি আটকানো ছিল।
আর তার সাথে কিছু লেখা। কিন্তু সেই ছবিটাই বা কার? আমি আর কল্লোল ছাড়া প্রত্যয়ের অন্য শত্রুটা কে? যেহেতু তার ছবিটা সবার প্রথমে, তার মানে প্রত্যয় ইতিমধ্যেই তাকে সরিয়ে দিয়েছে। যদিও এই সবটাই আমার মনের ভাবনা, এর সত্যতার কোনো প্রমাণ নেই আমার কাছে। এই ছেঁড়া কাগজের অংশটুকুই আমার মনের সমস্ত সন্দেহের অবকাশ ঘটাতে পারে। কোথায় আর কি করে মিলবে সেই ছেঁড়া কাগজের টুকরো? প্রত্যয়কে যে করে হোক বাইরে পাঠিয়ে এই ঘরটা আরও ভালো করে সার্চ করতে হবে আমায়। যদি কেউ ইচ্ছে করে পৃষ্ঠা না সরায় তবে ঘরের ভেতরেই পাওয়া যেতে পারে। সন্ধ্যাবেলা প্রত্যয় বারান্দায় বসে আছে। আমি একটা চায়ের কাপ হাতে নিয়ে ওর পাশে বসলাম। ও এক টুকরো হাসি বিনিময়ের মাধ্যমে আমার থেকে কাপটা নিয়ে নিল। আমি জিজ্ঞেস করি, কেমন হয়েছে চাটা? হ্যাঁ ভালোই, তবে চিনি একটু বেশি দিয়ে ফেলেছ। খেতে না পারলে এটা রেখে দাও, আমি নতুন করে বানিয়ে আনছি। না ঠিক আছে, আবার কষ্ট করে কেন চা বানাতে যাবে তুমি? আমার পরিকল্পনা হলো যেই করেই হোক প্রত্যয়ের ঘর থেকে বাইরে সরাতে হবে। তাই ওর সামনেই মাথা ঘুরে পড়ে যাওয়ার নাটক করলাম। ও ব্যতিব্যস্ত হয়ে এগিয়ে আসলো আমার দিকে। আরে কি হলো তোমার দোয়েল? শরীর খারাপ লাগছে কি? মাথাটা বড্ড ঘুরে গেল গো, বমিও বাজছে। সে কি, দাঁড়াও আমি রুমে গিয়ে ওষুধ নিয়ে আসতেছি। ঘরে ওষুধ নেই। আমি সকালেও একবার চেক করেছিলাম। তো কি করবো এখন? যদি পারো একটু বাইরে থেকে নিয়ে আসো না প্লিজ। ঠিক আছে, আমি তাহলে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসতেছি। হ্যাঁ যাও। প্রত্যয় অর্ধেক শেষ করা চায়ের কাপটা রেখে বেরিয়ে গেল। আমি দ্রুত ওর ঘরের দিকে ছুটে গেলাম। এই সময় বাড়িতে মাও নেই, তাই আমার জন্য আরও সুবিধা হলো। এই কাজটা চাইলে রাতের বেলায় করতে পারতাম, কিন্তু প্রত্যয় রাতের বেলায় নিজের ঘর বন্ধ করে রাখে, তাই বাধ্য হলাম এই অপশনটাই বেছে নিতে হলো। যাই হোক, আমি ঘরের ভেতরে ঢুকে ভালো করে সার্চ করতে লাগলাম, যদি কোনো ক্লু পেয়ে যাই। হঠাৎ বুকশেলফের এক পাশে যেখানে ডায়েরিটা ছিল, একটা ছেঁড়া পৃষ্ঠার দিকে আমার দৃষ্টি গেল। পৃষ্ঠাটা অর্ধেকটার মতো পড়ে আছে, বাকিটুকু নেই। এটা দেখে যেন আমার মনে নতুন করে আসার সঞ্চার ঘটল। পৃষ্ঠাটা হাতে নিতেই যা দেখতে পাই, আমার মাথা পুরোপুরি কাজ করা বন্ধ করে দিল। এরকম কিছু দেখতে হবে স্বপ্নেও চিন্তা করা অসম্ভব। প্রত্যয় ওর নিজের একটা ছবি ডায়েরির পৃষ্ঠার সাথে আটকে রেখেছে, আর সেই ছবিতে লাল ক্রস চিহ্ন আঁকা, যেমন চিহ্ন ঠিক কল্লোলের ছবির উপরে ছিল। কল্লোল তো খুন হয়েছে, কিন্তু প্রত্যয় কেউ নিজে নিজের বিরুদ্ধে কি করে ষড়যন্ত্র করে, নিজেকে কি করে খুন করে? এটা সম্ভব আদৌ? মনে হচ্ছে এই ছেঁড়া পৃষ্ঠা হাতে পড়াটাই ভুল হয়েছে। বাকি অংশটুকু কোথায় আছে আমি জানি না। সেখানে কি এমন লিখে রেখেছিল প্রত্যয় তাও জানি না। মাথাটা 360 ডিগ্রি কোণে ঘুরতে লাগলো আমার। মিথ্যা মাথা ধরার নাটক করতে গিয়ে এবার মনে হচ্ছে সত্যি সত্যি মাথা ধরে যাবে। আর কিছু ভাবার মতো অবস্থায় নেই আমি। এদিকে প্রত্যয় ফিরে আসার সময় হয়ে গেল, আর সময় নষ্ট না করে ঘর থেকে বেরিয়ে আসলাম। মা ইতিমধ্যেই বাড়িতে ফিরে এসেছেন। আমি তার ঘরের দিকে গেলাম। গিয়ে দেখি সে দাঁড়িয়ে কাজ করছে। আমায় দেখে ভেতরে আসতে বলল, কিছু বলবে বৌমা? হ্যাঁ মা, আপনি ফ্রি আছেন? বলো, শুনছি। এভাবে বলা যাবে না, আপনি কাজ ছেড়ে বসুন আগে। মা হাতের শাড়িটা আলনায় রেখে আমার পাশে এসে বলল, এবার বলো কি বলবে। মা, আমি প্রত্যয়ের ব্যাপারে কথা বলতে এসেছি আপনার কাছে। প্রত্যয়ের ব্যাপারে কি কথা? কিছু হয়েছে কি তোমাদের ভেতরে? না, অন্য একটা বিষয়। আমি আসলে ওর ব্যাপারে কিছু জানতে চাই। কি হয়েছে আমায় খুলে বলবে? বুঝতে পারছি না আমি কিছুই। প্রত্যয়ের শরীরে কি কোথাও কোনো কাটাছেঁড়া দাগ বা জন্মদাগের মতো কিছু আছে? তুমি এসব এখন কেন জানতে চাইছো বলো তো? মা, আমার দরকার আছে, তাই তো জিজ্ঞেস করছি। প্লিজ কোনো প্রশ্ন করবেন না, যদি থেকে থাকে বলুন। জানি না বাপু তোমার মনে কি চলছে, তবে এটা ঠিক ওর কোমরে একটা বড় কাটা দাগ আছে। জন্মদাগ, তাই তো? না, কোনো জন্মদাগ নয়। ওর একবার একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাতে কোমরে একটা জায়গায় ভাঙ্গা কাঁচ ঢুকে পড়ে। পরে অবশ্য ছোট অপারেশন করা হয়েছিল, তবে সেই দাগটা রয়ে গেছে। ডাক্তার এটাও বলেছে দাগটা নাকি কখনোই ঘুচবে না। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলাম। এবার তো বলো আমায় কি হয়েছে। এখন নয়, সময় হলে ঠিক বলবো। আপনি ভুল বুঝবেন না আমায়, আমি সবটা বলবো আপনাকে মা।
সবটা বলবো। এই বলে আমি মায়ের ঘর থেকে বেরিয়ে আসলাম। উনি হা করে তাকিয়ে আসেন আমার দিকে। আমার অদ্ভুত আচরণে সে বড্ড আশ্চর্য, বেশ বুঝতে পারছি। তবে এই সময় আসল সত্যিটা কি করে আমি বলি তাকে? তাছাড়া প্রত্যয় ফেসে যাওয়া মানে আমারও ঝামেলায় জড়িয়ে পড়া। আমিও যে কম অপরাধ করিনি, কল্লোলকে খুন করেছি নিজের হাতে। প্রত্যয় সবার সামনে অপরাধী প্রমাণিত হলে নিশ্চয়ই আমাকে ছেড়ে দেবে না, তাই যা করার আমাকেই করতে হবে, এবং একা। নিজের ঘরে বিছানায় শুয়ে আছি। প্রত্যয় আমার জন্য ওষুধ আর মলম নিয়ে ফিরে আসলো। যদিও অনেক দেরি করেই এসেছে, আমি আর কারণ জিজ্ঞেস করলাম না। দেরি করে এসে একদিকে উপকারই করেছে আমার। ও দরজা বন্ধ করে আমার কাছে এসে বসলো। তারপর মলমটা বের করে আমার কপালে মালিশ করতে লাগলো। এদিকে আমি সুযোগ খুঁজে যাচ্ছি, যে করেই হোক আজ প্রত্যয়কে চেক করতেই হবে। ওর কোমরের কাটা দাগটা দেখতে হবে আমায়। প্রত্যয় আমার দিকে ঝুঁকে মলম মালিশ করছে। আমি ওর হাতটা কপাল থেকে সরিয়ে আমার বুকের উপর রাখলাম। তৎক্ষণাৎ হাতটা সরিয়ে নিল। এ কি হলো? হাতটা সরিয়ে নিলে কেন? বইয়ের সেবা করতে এসেছো, পুরোটাই করো। তুমি বলেছিলে না তোর মাথা ব্যথা করছে? বুকে ব্যথা আবার কখন থেকে হলো? এখন থেকে, তোমাকে দেখে। মানে কি আবার? তোমার হাতটা একটু আমার বুকের উপর রাখো না, ভীষণ ব্যথা করছে, বিশ্বাস করো। এই নাও মলম, নিজে লাগিয়ে নাও। আমি আর এর নাটক নিতে পারছি না। এত ক্রাইম করে বেড়ায়, হাবভাব দেখে মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে পারে না। আর কিছু বলার সুযোগ না দিয়ে প্রত্যয়কে নিজের উপরে টেনে ফেলে দিলাম। ও কিছু বলতে যাবে, তখন ওর ঠোঁট জোড়া আমার ঠোঁটের দখলে। একটু পরে ও নিজেকে সরিয়ে নিল। আমার হাত ওর শরীরের বিভিন্ন অঞ্চলে অবাধ বিচরণ করছে। শিহরণে বারবার কেঁপে উঠছে প্রত্যয়, আর বাধা দিল আমায়। আমি ভালো করেই জানি অবাধ্য পুরুষদের কিভাবে বশ করতে হয়। শুধু পুরুষ নয়, পৃথিবীর প্রত্যেকটি মানুষকে এই একটা জায়গা থেকে কাবু করা সম্ভব, আর সেটা হলো কামনার আগুন। এই আগুন একবার জ্বালিয়ে দিতে পারলে সে সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে। আমি প্রত্যয়ের শার্টের বোতামগুলো একে একে খুলতে লাগলাম। ও লাইটটা অফ করতে যাবে, আমি বাধা দিই। প্রত্যয়ের অর্ধ উলঙ্গ দেহ আমার উপর, ওর মুখমণ্ডল আমার গলার সাথে লেপ্টে আসে। সদ্য গজানো দাড়ি গোফের ধারালো ছোঁয়া শিহরণের নতুন মাত্রা যোগ দিতে লাগলো। এত কিছুর ভেতরও নিজেকে পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছি আমি। যাই হয়ে যাক, নিজের লক্ষ্য থেকে সরে আসা যাবে না। প্রত্যয় যখন আমার উপরে ওর পুরুষত্ব কায়েম করায় ব্যস্ত, আমার চোখ ওর কোমরের প্রতিটি ভাঁজ হন্যে হয়ে খুঁজছে। না, কোথাও কোনো অ্যাক্সিডেন্টের দাগ নেই। কারোর শরীর থেকে এত বড় একটা চিহ্ন কমে যাবে কি করে? আমার সকল সন্দেহ এবার বিশ্বাসে পরিণত হতে লাগলো। মুহূর্তেই সারা শরীর এক ঝটকায় কেঁপে উঠল আমার। এ তো কল্লোলের ভাই প্রত্যয় নয়, অন্য কেউ। এক অদ্ভুত ঘৃণা বোধে আমার শরীর গুলিয়ে উঠতে লাগলো। যে স্পর্শে আগে আনন্দ দিত আমায়, আজ সেই স্পষ্ট কাটার মতো বিচ্ছে। যথাসম্ভব চেষ্টা করছি নিজেকে নকল প্রত্যয় থেকে সরিয়ে নিতে, কিন্তু ওর শক্তির কাছে আমি অপারগ। ও নিজের পুরুষত্ব কায়েমের শেষ প্রান্তে না পৌঁছানো পর্যন্ত আমায় ছাড়বে না। আমার কোনো প্রকার আকুতি মিনতি পৌঁছাচ্ছে না ওর কানে। নিরুপায় হয়ে প্রত্যয়ের সকল অত্যাচার মুখ বুঝে সহ্য করতে লাগলাম। মনে হচ্ছে কেউ যেন আমায় জোরপূর্বক ধর্ষণ করছে। হয়তো এটাই আমার কর্মফল। প্রত্যেকটা মানুষের নিজের কৃতকর্মের শাস্তি ভোগ করতে হয়, আমিও তার ব্যতিক্রম নই। কল্লোলের খুন আমার হাতে হয়েছে, এটার কেউ না জানলেও সৃষ্টিকর্তা ঠিক জানেন। তিনিই বিচার করছেন আমায়। নকল প্রত্যয়ের নিষ্ঠুরতা আমার সহ্যের বাইরে চলে যাচ্ছে। ইচ্ছে করছিল এক প্রকাণ্ড চিৎকার জুড়ে দিই, কিন্তু ও আমার মুখ চেপে ধরে রেখেছে। এর কিছুক্ষণ পরে প্রত্যয় আমায় ছেড়ে দিল। আমি এক দৌড়ে বাথরুমের দিকে ছুটে যাই। তারপর পানির ঝর্ণাটা ছেড়ে তার নিচে দাঁড়িয়ে পড়লাম। নিজের শরীরকে এই সময় নর্দমার থেকে অধিক দূষিত প্রতিভাব হচ্ছে। ঝর্ণার গরম পানির স্পর্শে নিজের দূষিত শরীরকে শুদ্ধ করার চেষ্টা করছি। জানি না এই দূষণ কতক্ষণে দূর হবে, হয়তো শরীর থেকে এক্ষুনি উঠে যাবে, কিন্তু নিজের মন থেকে কি করে এই দূষণ দূর করব আমি, এর কোনো উপায় যে জানা নেই আমার। গোসল সেরে আবারও রুমে চলে আসলাম। এসে দেখি প্রত্যয় নিস্তেজ হয়ে শুয়ে আছে। আমাকে বলল এক গ্লাস জল দিতে। আমি জলের গ্লাস এগিয়ে দিতে ঢক ঢক করে পানি খেয়ে নিল। সব থেকে বেশি খুশি হতাম যদি এই গ্লাসের ভেতরে বিষ মিশিয়ে দিতে পারতাম, কিন্তু সেটা এখন যে সম্ভব নয়।
এটা প্রত্যয় নয়, মানে আসল প্রত্যয় ও আগে মেরে ফেলেছে। প্রথমে প্রত্যয়কে, তারপর কল্লোলকে, এখনও টার্গেট আমি। ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠছে। কেমন সাংঘাতিক লোকের সাথে সংসার করছি, যে কিনা আমি স্বামী আর দেবরের খুনি, এখন আমাকে খুন করতে চাইছে। মাঝে মাঝে মনে হয় আমার সকল ধারণা ভুল। যে মানুষটা একটা মাছি পর্যন্ত মারতে দুবার ভাবে, তার ভেতরটা এত ভয়ঙ্কর কি করে সম্ভব এটা? একমাত্র খোদাই ভালো জানেন। প্রত্যয়ের দিকে তাকিয়ে দেখি সে ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে। আমিও শুয়ে চোখজোড়া বন্ধ করে ফেললাম। পরের দিন সকালবেলা প্রত্যয় বাসায় নেই। এই সুযোগে আমি রোদেলার নাম্বারে কল দিলাম। নাম্বারটা সকালে প্রত্যয়ের ফোন থেকে টুকে রেখেছিলাম। আমি রোদেলাকে কল দিয়ে বলি আমার সাথে দেখা করতে। আমাদের বাড়ির পাশেই একটা নির্জন জায়গা আছে, একটা পরিত্যক্ত পুকুর আর বাঁধানো ঘাট, তবে জায়গাটা বেশ সুন্দর। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদেলার জন্য অপেক্ষা করতে থাকি। বেশ কিছুক্ষণ পরে ও এসে উপস্থিত হলো। তোমার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেল আমার। সরি আপু, আসলে হাতের কাজগুলো সে রাস্তা একটু লেট হয়ে গেল, তাছাড়া একটু জ্যামও ছিল রাস্তায়। ছাড়ো, কোনো ব্যাপার না। আমি যে কারণে ডেকেছি তোমায়, একটা অত্যন্ত জরুরি কথা আছে তোমার সাথে। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। তো কথাটা কি, যা ফোনে বলা সম্ভব নয়? আমি প্রত্যয়ের বিষয়ে কথা বলতে চাই তোমার সাথে। ওই চিটারের ব্যাপারে কোনো কথা বলতে চাই না, ঘৃণা করি আমি ওকে। আরে বাবা, আগে আমার পুরো কথাটা তো শোনো। কি কথা? আমাদের সবার সাথে একটা গেম খেলা হচ্ছে, সবাইকে বোকা বানাচ্ছে কেউ। কার কথা বলতে চাইছেন আপনি? কে বোকা বানাচ্ছে আমাদের? আমার বর্তমান হাজবেন্ড। আমি আগেও বলেছি আপনাকে, প্রত্যয় একটা চিটার, ওর আসল রূপটা আপনারা কেউ জানেন না। আমি প্রত্যয়ের কথা বলছি না, আমাদের সামনে যে প্রত্যয় সেজে আছে তার কথা বলছি। মানে বুঝলাম না ঠিক। ও প্রত্যয় নয়, ও অন্য কেউ। কাল রাতে ওকে আইডেন্টিফাই করেছি আমি। আমার কথা শুনে রোদেলা হা করে তাকিয়ে রইল আমার দিকে। বুঝতে পারছি ও ভীষণ শকড আমার কথায়। আপনার মাথা ঠিক আছে তো আপু? কি বলছেন কি আপনি? ও যে প্রত্যয় না হবে, তাহলে আসল প্রত্যয় কোথায়? আসল প্রত্যয় আর এই পৃথিবীতে নেই, তাকে অনেক আগেই খুন করা হয়েছে। আমার কথা শুনে রোদেলা আরও বেশি অবাক হলো। শুধু তাই নয়, ও রীতিমতো অস্বাভাবিক আচরণ শুরু করলো আমার সামনে। মনে হচ্ছে এক্ষুনি কান্নাকাটি শুরু করে দেবে। আপনার মাথা খারাপ হয়ে গিয়েছে মনে হয়। প্রত্যয়কে খুন করবে? আমি বিশ্বাস করি না আপনার কোনো কথা। আপনি আমি এগুলো বলার জন্য ডেকেছেন? দেখো, তুমি প্লিজ এরকম করো না। প্রত্যয় আমার দেবর ছিল, ওর জন্য কি কষ্ট হচ্ছে না আমার? আমি কিন্তু নিজেকে শক্ত রেখেছি, আর তুমি নিজেকে দেখো। কিন্তু ও কে তাহলে? আমাদের ভেতরে এসে ঢুকলো কি করে? আর প্রত্যয়কে বা কেন মারলো? এই প্রশ্নগুলোর উত্তর জানা থাকলে কি ভেবেছো এখনো বাঁচিয়ে রাখতাম ওকে? কি করতে চাইছেন আপনি? এমন কিছু করতে চাইছি যাতে ও বাধ্য হয় সবটা স্বীকার করতে। সে ব্যবস্থা আমি করব। সেটা কিভাবে সম্ভব হতে পারে যদি আপনার কথা সত্যি হয়? আমি ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে একটা বিশেষ শিশি বের করে রোদেলাকে দেখালাম। কিভাবে করব? এটার সাহায্যে। দেখো না কি করি আমি। তুমি শুধু জাস্ট হেল্প করবে আমায়। আমি আপনার সাথে আছি, যখন প্রয়োজন হবে আমাকে বলবেন। নকল প্রত্যয়কে এক্সপোজ করতে যা করার দরকার করুন। আমিও জানতে চাই সবটা, কেউ কি চায়, প্রত্যেকে কেন মেরেছে। ঠিক আছে, আমি যথাসময় ডেকে নেব তোমায়। এখন আসি তাহলে, তুমি সাবধানে থেকো। এরপর আমি আর রোদেলা পুকুর পাড় থেকে বেরিয়ে আসলাম। বিকেলবেলা প্রত্যয়ের জন্য যত্ন করে ওর প্রিয় গাজরের হালুয়া তৈরি করলাম। ও গাজরের হালুয়া খুব পছন্দ করে। 2 কাপ হালুয়া নিয়ে ছাদে গেলাম। গিয়ে দেখি ও বসে বসে মোবাইল ঘাঁটছে। আমি জিজ্ঞেস করি, কি দেখছো মোবাইল এত মনোযোগ দিয়ে? দেখছি না, পড়ছি। কি পড়ছো? একটা দারুণ গল্প। আব্বা, তুমি আবার ফেসবুকের গল্প পড়া শুরু করলে কবে থেকে? আগে তো কখনো দেখিনি। তা কি গল্প পড়ছো? পারমিতা। ও, ওটা আমিও পড়েছি 1 বছর আগে। লেখক প্রদীপ চন্দ্র তিয়াস, ওনার নামে একটা পেজও আছে। পেজ থেকে পড়ছি। আর অনেক গল্প আছে এখানে। কি জানি এরা এত ফ্রি টাইম কোথায় পায়। বোধহয় কাজকর্ম কিছুই করে না, সারাদিন এসব নিয়েই পড়ে থাকে। আচ্ছা, বাদ দাও সব। তোমার হাতে এগুলো কি? গাজরের হালুয়া। ওয়াও, এটা তো আমার ফেভারিট। তোমার জন্যই বানিয়ে এনেছি, খেয়ে তাড়াতাড়ি বলো কেমন হয়েছে। হ্যাঁ দাও, আলো সরাতে পারছি না যে আমি। আমি একটা কাপ প্রত্যয়ের দিকে এগিয়ে দিলাম। তারপর আমিও বসে আমার কাপ থেকে খেতে শুরু করলাম। প্রত্যয় 2 চামচ মুখে দেবার পরেই কেসে উঠল।
আমাকে বলল জল দিতে। পাশেই একটা জলের বোতল রাখা আছে। আমি বোতলটা এগিয়ে দিলাম ওর দিকে। প্রত্যয় আবারও খেতে খেতে আমায় জিজ্ঞেস করে, স্বাদটা একটু বেশি করা হয়েছে মনে হয়। স্পেশাল কিছু দিয়েছো নাকি? হ্যাঁ দিয়েছে তো। কি দিয়েছো? সত্যি বলবো? বললে চমকে যাবে না তো আবার? আরে কি এমন দিয়েছো যা শুনে চমকাতে হবে আমায়? বিষ দিয়েছি, বিষ। শুনতে পেয়েছো? আমার কথা শুনে প্রত্যয়ের চোখ দুটো ভয় আর আতঙ্কে বড় হয়ে যেতে লাগলো। আমি স্পষ্ট দেখতে পারছি সেটা। কি হলো, খুব ভয় পেয়ে গেলে মনে হয়? খাবারে বিষ দিয়েছো মানে? কেন করলে এটা তুমি? কেন করেছি শুনতে চাও? আচ্ছা শোনো তাহলে, বলছি। ইতিমধ্যে প্রত্যয়ের মায়ের গলার আওয়াজ ভেসে আসলো নিচ থেকে। ব্যাপারটা কি ঘটলো বুঝলাম না। উনি এত তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসলেন কি করে? প্রত্যয়কে এই অবস্থায় রেখে আমি নিচে ছুটে গেলাম। গিয়ে দেখি মা ছাদের দিকে আসছে। এটা দেখে ভয় আমার কলিজার পানি শুকিয়ে যেতে লাগলো। মাকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলাম, মা কোথায় যাচ্ছেন? কোথায় আবার? ছাদে। তুমিও চলো না। এখন ছাদে যাওয়ার কি দরকার? আমাকে বলুন কি লাগবে। আমার পত্রের সাথে একটু কথা আছে। ও তো উপরে আছে নাকি? আমি বরং প্রত্যেককে নিয়ে আসছি, আপনি নিচে যান। বুঝতে পারছি না বৌমা, তুমি আমায় বাধা দিচ্ছ কেন? কেমন অসুবিধা উপরে গেলে? না, অসুবিধা কেন থাকবে? কোনো অসুবিধা নেই। তোমাকে দেখে কিন্তু বড্ড বিচলিত লাগছে। কি হয়েছে আমায় বলবে? আমি ভালো করেই জানি মা উপরে গেলেই সবটা বুঝতে পেরে যাবে। বিষের প্রভাবে প্রত্যয়ের কি অবস্থা হয়েছে এখন জানি না, তবে ও যে সুস্থ নেই এতটুকু নিশ্চিত। আজ ভাগ্যে কি আছে সৃষ্টিকর্তাই ভালো জানে। এদিকে মাকেও মানাতে পারছি না কিছুতেই। যে ছাদে যাবার পণ করে বসে আছে, কোনো ছলা গলায় ভোলাতে পারছি না তাকে। কি হলো? কথা বলছো না কেন? কি হয়েছে? কিছু হয়নি। তাহলে সরো, আমি উপরে যেতে দাও। এই বলে মা সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। আমিও তার পিছু নিলাম। ভয় আর আতঙ্কে বুকে কম্পন শুরু হয়ে গিয়েছে। এরপর ছাদে গিয়ে যা দেখতে পাই নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছি না আমি। প্রত্যয় বহাল তবিয়তে বসে আছে। বসে বসে আমার দেওয়া গাজরের হালুয়া খেয়ে চলছে। আমার দিকে চেয়ে মিটিমিটি হাসতে লাগলো। কিচ্ছু বুঝতে পারছি না আমি। নিজের হাতে বিষ মিশিয়েছে প্রত্যয়ের খাবারে, তারপরে ওর কিছু হলো না কেন? যদি ভুলে কাপ বদল হয়ে যেত তবে তো আমার অসুস্থ হয়ে যাওয়া উচিত এতক্ষণে। আমিও সুস্থ আছি, তাহলে বিষ কি উবে গেল? এই ভাবনায় মাথাটা চক্কর দিয়ে উঠলো আমার। প্রত্যয় ওর মাকে দেখিয়ে আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুমি কিন্তু গাজর হালুয়া খুব ভালো তৈরি করো দোয়েল, খুব ভালো হয়েছে খেতে। আমি অনিচ্ছা সত্ত্বেও প্রত্যয়ের দিকে তাকিয়ে একটা হাসি দিলাম। কি খাবে নাকি আমার কাপ থেকে 1 চামচ? না তুমি খাও না, আমার কাপটা তো শেষ হলো না এখনো। আরে এখান থেকে খেতে পারো, বিষ মিশিয়ে দিইনি আমি, বিশ্বাস করতে পারো। মা এটা শুনে প্রত্যয়কে একটা ধমক দিয়ে বলল, এসব আবার কি কথা? চল নিচে চল, তোর সাথে কথা আছে আমার। কি কথা মা, বলো। নিচে চল, এখানে বসে কথা বলা যাবে না। মা প্রত্যয়কে নিয়ে নিচে নেমে গেল। আমি তখনও কিংকর্তব্য বিমূঢ় হয়ে ছাদে বসে আছি। সবটা মাথার উপর দিয়ে গেল। প্রত্যয়ের সাথে গেম খেলতে গিয়েছিলাম, কিন্তু ও উল্টো গেম খেললো আমার সাথে। মাই বা ওকে এভাবে ডেকে নিয়ে কোথায় গেল? এই বিষের ব্যাপারে মায়ের কোনো ভূমিকা নেই তো? প্রত্যয় আর মায়ের ভেতরে কি চলছে আমায় আগে এটার জানার চেষ্টা করতে হবে। বিকেলে রোদেলার একটা ফোন কল এলো আমার কাছে। হ্যাঁ রোদেলা, বলো। কাজটা কি হলো? কিছু কি জানতে পেরেছেন? না, না মানে, কিন্তু আপনিই তো বললেন। আমি যে প্ল্যানটা করেছিলাম সেটা ওয়ার্ক করেনি। কিভাবে? প্রত্যেকে ধরে ফেলো নাকি আপনাকে? বুঝতে পারছি না এই মুহূর্তে কিছুই। কি হয়েছে আমাকে খুলে বলবেন একটু? আমি রোদালিকে বলতে যাব ঠিক তখন মা চলে আসলো। আমি থেমে যাই। চলো, আমি তোমাকে পরে কল করছি, এখন বাই। রোদেলার কোনো কথার অপেক্ষা না করে কলটা কেটে দিলাম। রাতের বেলা আমি রুমে বসে আছি। প্রত্যয় এসে আমায় পেছন থেকে জড়িয়ে ধরলো। আমি ছাড়িয়ে নিলাম ওর থেকে নিজেকে। রোজ তো জোর করো আমায়, আজ দূরে সরে যাচ্ছ কেন? এমনি ভালো লাগছে না আমার। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো তোমায়। কি কথা? তুমি আগে প্র্যাঙ্ক ট্যাঙ্ক করতে নাকি? মানে হঠাৎ এই প্রশ্ন কেন? আমার তো মনে হয় এই কাজে ভালো অভ্যাস আছে তোমার। বিকেলে তো প্রায় ভয় পেয়ে দিয়েছিল আমায়। কি বলতে চাও, ক্লিয়ার করে বলো। আজব, কি আর ক্লিয়ার করে বলবো? তুমি তো বললে খাবারে নাকি বিষ আছে। কোথায় বিষ? আমি তো দিব্যে হাঁটাচলা করছি তোমার সামনে।
বলো, এমন মজা কেন করলে আমার সাথে? আর কেউ না জানলেও বিকেলের ঘটনা কোনো প্র্যাঙ্ক ছিল না, কিন্তু প্রত্যয় সেটা মনে করছে। সেটা কি সত্যি ওর মনের কথা? তাহলে কি ও সন্দেহ করছে না আমায়? এই পৃথিবীতে সব কিছু সম্ভব হলেও একটা ব্যাপার কখনোই সম্ভব নয়, আর সেটা হলো অন্যের মনের কথা বুঝতে পারা। কি করে বুঝবো আমি প্রত্যয় যা বলছে সব সত্যি? যদি ওর বাহিক আচরণ দেখে মনে হচ্ছে ও সত্যি সন্দেহ করছে না আমায়। যদি করতো, সেই ছাপ ওর চোখে মুখে কিছুটা হলেও ফুটে উঠতো। যাই হোক, প্রত্যয় যদি ভেবে থাকে আমি প্রাণ করেছি ওর সাথে, আমার উচিত ওর সে ভাবনায় সায় দেওয়া। আমি ওকে বললাম, দেখতে চেয়েছিলাম তুমি আসলে কতটা বিশ্বাস করো আমায়। তো কি দেখলে? একটুও করো না। কিভাবে বুঝলে? যদি সত্যি আমায় বিশ্বাস করতে, বিশ্বের কথা শুনে ওইভাবে আটকে উঠতে না তুমি। তো কি উল্লাস করলে কি খুশি হতে তুমি? হ্যাঁ, তবে এটা ঠিক যে প্রথম শুনে আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম। পরে ঠিকই বুঝতে পারি তুমি আমার সাথে মজা করছো। মা মাঝপথে এসে সবটা ঘেঁটে দিল। হুম, হয়তো আর একটু মজা নেওয়া যেত। আমার পুরো প্রচেষ্টা জলে গেল। আহা, খুব কষ্ট হচ্ছে বুঝি? হবে না কষ্ট। এসো, এখনই তোমার সব কষ্ট দূর করে দিচ্ছি। এই বলে প্রত্যয় একটা ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল আমায়। তারপর শার্টটা খুলে আমার নরম তুলতুলে শরীরের উপর উঠে পড়ল। আমার অস্বস্তি ঘড়ির কাঁটা টিকটিক করতে চলতে শুরু করলো। জানি এখন কিছুক্ষণ জাহান্নামের যন্ত্রণা ভোগ করতে হবে। নকল প্রত্যয়ের সঙ্গ আমার কাছে জাহান্নামের আগুনের থেকে কম কিছু নয়। বিছানার চাদরটা খামচে ধরে নিজের চোখ জোড়া বুঝে রইলাম, যাতে নিজের সর্বনাশের দৃশ্য নিজেকে না দেখতে হয়। পরের দিন সকালবেলা প্রত্যয় বাথরুমে গোসল করতে ব্যস্ত। এর মধ্যেই ওর ফোনটা বেজে উঠল। আবারও একটা আননোন নাম্বারের ফোন কল। তবে নাম্বারটা আননোন হলেও বেশ পরিচিত মনে হচ্ছে। কোথাও আগে দেখেছি মনে হয়। চারিদিকে তাকিয়ে দেখি কেউ নেই। চুপি চুপি কলটা রিসিভ করে কানের পাশে ধরলাম। তৎক্ষণাৎ ওপাশ থেকে একটা মেয়ে কণ্ঠ ভেসে আসলো। নম্বরের মতো এই কণ্ঠটাও বেশ পরিচিত মনে হতে লাগলো। বুঝে উঠতে কিছুক্ষণ সময় লাগলো আমার। পরক্ষণেই বোধগম্য হলো এ তো আর কারণ নয়, রোদেলার কণ্ঠ। প্রত্যয়, কথা বলছো না কেন? আমি চুপ করে রইলাম। আজব, কথা বলছো না কেন? সত্যি সত্যি মরে গেলে নাকি? কি বলেছিলাম? দোয়েলের ব্যাগ থেকে বিশেষ শিশিটা পাল্টে দিতে পেরেছিলে? আমার কাছে এবার সবটা জলের মতো পরিষ্কার হয়ে যেতে লাগলো। এই মেয়েটা আমার থেকে বড় খেলোয়াড়, আর প্রত্যয়ও কম যায় না। এরা দুজন মিলে এতদিন আমার সাথে কি ড্রামাটাই না করেছে, অথচ আমি কিচ্ছু বুঝতে পারিনি। তার মানে প্রত্যয়ের সমস্ত কুকর্মের সাথে রোদেলা জড়িত। কিন্তু ওর এসবের পেছনের উদ্দেশ্যটা কি? আমি চুপ করে থাকাতে রোদেলা কলটা কেটে দিল। ও বোধহয় কিছু একটা সন্দেহ করেছে। এদিকে প্রত্যয়েরও আসার সময় হয়ে গিয়েছে। প্রত্যয় যখন রোদেলার থেকে জানতে পারবে কেউ ফোন রিসিভ করেছিল, তখন আমাকেই সন্দেহ করবে। কিন্তু আমি যে কিছুতেই সেটা হতে দিতে পারি না। বুদ্ধি করে ফোনে অটো রিসিভ অপশনটা চালু করে দিলাম। প্রত্যয় গোসল সেরে রুমে ঢুকতে আমি ওকে ডেকে বললাম, কেউ হয়তো কল দিয়েছিল তোমায়। আমি এসে দেখে রিসিভ হয়ে আসছে। রিসিভ হয়ে আছে মানে? কে রিসিভ করলো? আমি কি জানি, যা দেখলাম তাই বলছি তোমায়। আমি ফোনটা তুলতে যাব অমনি কেটে গেল। কিন্তু আমি তো রুমে ছিলাম না। কলটা রিসিভ করলো কে? দেখো তো, অটো রিসিভ অপশন চালু হয়ে যায়নি তো? আবার আবার ফোনেও হয়েছিল সেদিন। হ্যাঁ, সেটা হতে পারে। প্রত্যয় ফোন চেক করে দেখলো আমি যা বলছি তাই সত্যি। ও আর সন্দেহ করলো না আমায়। আমি আগেই ফোন কলের বিষয়টা জানিয়ে রাখলাম, কারণ আমি চাই না ও এক মুহূর্তের জন্য হলেও সন্দেহ করুক আমায়। কি হলো, পেলে কিছু? তুমি ঠিকই বলেছ, অটো রিসিভ অপশন চালু হয়ে আছে। জানতাম। শোনো, আমার খাবার দাও, একটু বেরোতে হবে। আমি প্রত্যয়ের জন্য খাবার রেডি করতে গেলাম। যাওয়ার আগে একবার পিছু ফিরে তাকালাম প্রত্যয়ের দিকে। দেখলাম ও মোবাইলের দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে। আমার দিকে তাকাতেই আমি মুখ ঘুরিয়ে নিলাম। এখন কেবল একটাই কাজ আমার, এই রোদেলাকে এক্সপোজ করা। ও ভেবেছে আমার সাথে দিনের পর দিন মিথ্যা নাটক করে যাবে, আর আমি কিছুই বুঝতে পারবো না। এবার যে করেই হোক ওকে নিজের জালে ফাঁসাতে হবে। এরপর এমন ব্যবস্থা করব, সবটা গড় গড় করে বলে দিতে বাধ্য হবে। একবার হাতের নাগালে পাই ওকে, জাস্ট সেই সময়টুকুর অপেক্ষা। তবে এর থেকেও কঠিনতর প্রশ্ন আমার সামনে, আর সেটা হলো নকল প্রত্যয়ের আসল পরিচয়। ও আসলে কে? প্রত্যয়কে কেন খুন করে নিজে সেই জায়গাটা নিল? কি চায় ও? প্রত্যয়ের সাথে যদি ওর কোনো সম্পর্ক নাই থেকে থাকে, তবে দুজনের চেহারা কথাবার্তা এত মিল হয় কি করে?
প্রত্যয়ের কোনো যমজ ভাই ছিল বলে তো জানা নেই আমার। এ প্রশ্নের উত্তর একমাত্র মাই দিতে পারে আমায়। আমি আর সময় নষ্ট না করে তার কাছে গেলাম। মা আর আমি ঘরের বেলকনিতে বসে আছি। আমি আমার হাতটা মায়ের হাতের উপরে রাখলাম। আজ আপনার আর একটু বিব্রত করব মা। জানি সেদিন আপনাকে প্রশ্নগুলো করাতে আপনি ভীষণ অবাক হয়েছেন। আজ হয়তো আরও বেশি অবাক হবেন। আচ্ছা বৌমা, তুমি লুকিয়ে গোয়েন্দা বিভাগে চাকরি করছো না তো? আজকাল তোমার বাড়ির বউ কম, পুলিশ বেশি মনে হয়। মা হেসে বললেন, আমি বুঝতে পারি সে ভালো মুডেই আছে। আজ হয়তো বিরক্ত হবেন না। ঠিক আছে, কিছু সময়ের জন্য হলেও মনে করুন আপনি একজন ডিটেকটিভের সাথে কথা বলছেন। কি বলবে বলো? প্লিজ রাগ করবেন না। এই প্রশ্নটা হয়তো একটু বেশি প্রাইভেট এবং সেন্সিটিভ, তারপরও আমার জানা খুব জরুরি। আচ্ছা বলো, সমস্যা নেই। আপনার কোনো যমজ সন্তান ছিল নাকি মা? মানে প্রত্যয়ের কোনো যমজ ভাই? আমার কথা শুনে মা বিরক্ত হবার পরিবর্তে হেসে উঠল। তারপর বললেন, মানেটা কি? আমার যমজ ছেলে আসবে কোত্থেকে? বৌমা, তোমার মাথাটা খারাপ হয়ে যায়নি তো? মানসিকভাবে সুস্থ আছো তো? আমি সুস্থই আছি। তার মানে প্রত্যয়ের কোনো যমজ ছিল না? মায়ের হাসি দেখে বুঝতে পারছি আমার প্রশ্নটা কতটা হাস্যকর লেগেছে তার কাছে। তার মানে সত্যি প্রত্যয়ের কোনো যমজ নেই। একজন মার যাই হোক নিজের সন্তানকে নিয়ে এইভাবে মিথ্যা বলতে পারে না। মা মিথ্যা বললে আমি তার চোখে মুখে দেখেই বুঝতে পারতাম। তাছাড়া যদি সত্যি কোনো যমজ থাকতো প্রত্যয়ের, মা হঠাৎ শোনা মাত্র একটু হলেও চমকে উঠতো বা অস্বাভাবিক আচরণ করতো। কারণ নিজের সন্তানের থেকে বড় দুর্বলতা একজন মায়ের কাছে আর কিছুই হতে পারে না। যাই হোক, আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি, তাই আর কথা বাড়ালাম না তার সাথে। কিন্তু মা চুপ করে রইল না। কি ভাবছো এত? তোমার মনের ভেতর চলছেটা কি বলবে আমায়? সেদিন কি দাগটা নাকি নিয়ে পড়েছিলে, আজ আবার যমজ? কি শোনা, আর আপনাকে তো বললাম সময় হলে সবটা বলবো। এই বলে আমি বেলকনি থেকে বেরিয়ে গেলাম। ডিএনএ প্রোফাইলিং ল্যাবে সাহিল নামের আমার এক বন্ধু জব করে, ওর কাছে একটা কল দিলাম। হ্যালো সাহিল, কেমন আছিস রে? ভালো। কি খবর এতদিন পরে? আমার একটা হেল্প করতে পারবি ভাই? খুব দরকারি। বল, কি হেল্প করতে হবে? দুটো স্যাম্পল পাঠাবো তোর কাছে, তোকে তার ডিএনএ টেস্ট করে দিতে হবে। কিসের ডিএনএ টেস্ট করতে চাইছিস তুই? কেউ কিছু জানে এই বিষয়ে? না, জানে না। জানলে কি তোকে এইভাবে বলতাম? কিন্তু এইভাবে নিয়মের বিরুদ্ধে গিয়ে ডিএনএ টেস্ট করা যায় না। সরকারের অনুমতি লাগে। কেউ জানতে পারলে আমার চাকরি চলে যাবে। আচ্ছা, তুই যদি বেশি রিস্ক মনে করিস তাহলে বল, আর কোথাও করা যাবে কি? সেখানে কোনো অনুমতি লাগে না। আমাদের দেশে সরকারের অনুমতি ছাড়া ডিএনএ টেস্ট করতে পারে শুধু সিআইডি। এখন তুই বল, কে এই রিস্ক নিয়ে তোকে করে দেবে এই কাজ? আমি এত কিছু জানি না, তুই যেভাবে হোক ম্যানেজ করে দিবি। আমি পারবো না এই কাজ, এটা সম্পূর্ণ ইলিগ্যাল। তুই এখন আমায় লিগাল ইলিগাল শেখাবি? যদি তাই মনে হয় আজ থেকে ভুলে যাব সাহিল নামে কেউ ছিল আমার লাইফে। স্বার্থপর কোথাকার। এখানে স্বার্থপরতার কি দেখলি? আমি নিয়মের বিরুদ্ধে কেন কাজ করতে যাব? হ্যাঁ, তো নিয়ম অনিয়মের তোয়াক্কা কবে থেকে করছিস আবার? তুই তো এত সাধু ছিলি না কোনোদিন। সব মনে আছে এখনো আমার। আচ্ছা, কাদের ডিএনএ টেস্ট করাবি সেটা তো বল। আমার স্বামী আর শাশুড়ি মায়ের। আমি তোকে দুজনের স্যাম্পল পাঠিয়ে দেব, তুই আমাকে কাজটা করে দিবি। আমাদের বন্ধুদের কসম, ফেরাস না আমায়। আর নাটক করতে হবে না, পাঠিয়ে দে তোর স্যাম্পল। তবে হ্যাঁ, কেউ যেন এই বিষয়ে কিছু জানতে না পারে। জানলে জেল ফাঁস হয়ে যাবে আমার। কেউ কিচ্ছু জানবে না, কথা দিলাম তোকে। যত দ্রুত সম্ভব আমায় রেজাল্টটা জানাবি, খুব জরুরি কিন্তু। আমার কথা শেষ হতেই সাহিল ফোনটা কেটে গেল। যাক, যে করেই হোক ম্যানেজ তো করেছি ওকে। একবার প্রত্যয় আর মায়ের ডিএনএ টেস্টের ফলাফল হাতে আসুক, তারপর ওর চাকরি গেলে যাক। অবশ্য তাতে আমিও ফাঁসবো, তাই যা করার খুব সাবধানে করতে হবে। মা মুখে যতই যা বলুক না কেন, একবার প্রমাণ আমার হাতে চলে আসলে আর কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না। এই ডিএনএ টেস্ট প্রমাণ করবে মা সত্যি বলছে নাকি মিথ্যা বলছে, আর প্রত্যয়ের সাথে আসলে এই পরিবারের কোনো সম্পর্ক আছে কি না। রাতে খুব সতর্কতার সাথে মায়ের ঘরে গিয়ে তার শিরোনি থেকে চুল সংগ্রহ করে আনি। তারপর প্রত্যয়ের চুল সংগ্রহ করে নিজের কাছে রেখে দিই। পরের দিন সকালে স্যাম্পলগুলো আমার এক বিশ্বস্ত লোক মারফত ঢাকাতে পাঠানোর ব্যবস্থা করি। এখন শুধু আমার অপেক্ষার পালা। এই ব্যাপারটা কিছুটা
সলভ হলেও রোদেলাকে এক্সপোজ করা এখনও বাকি আমার। আমি ভালো করেই জানি ওকে ধরলেই প্রত্যয় আর ওর সম্পর্কে অনেক কিছু জানতে পারবো, যা ওরা দুজন ছাড়া কেউ জানে না। আমি সুযোগ খুঁজতে থাকি কখন প্রত্যয়ের ফোনটা কিছু সময়ের জন্য হাতে পাওয়া যায়। ও যতই ধূর্ত প্রকৃতির হোক না কেন, এই একটাই দুর্বলতা, বারবার আমার কাছে ওকে মিথ্যাবাদী প্রমাণ করেছে। আর সেটা হলো প্রত্যয় মোবাইলের ব্যাপারে খুব উদাসীন, যখন খুশি যেখানে খুশি ফেলে রেখে যায়। যাই হোক, অনেক কষ্ট করে প্রত্যয়ের ফোনটা ম্যানেজ করি। তারপর রোদেলার নাম্বারে একটা মেসেজ দিলাম, তোমার সাথে দেখা করাটা খুব জরুরি। দোয়েল কেন জানি না আমার ফোনটা জব্দ করে রেখেছে। অনেক মেহনত করে একটু হাতে পেয়েছি, ভুলেও কল দিও না কিন্তু আমার নাম্বারে। শুধু আজ বিকেল 5টায় কলেজ রোডের পাশে পরিত্যক্ত স্কুলে দেখা করো আমার সাথে। ব্যাস, মেসেজটা সেন্ড করে সাথে সাথে মুছে ফেললাম। আজ বিকেলে পরিত্যক্ত স্কুলে রোদেলা আসবে, তবে সেখানে প্রত্যয় থাকবে না, থাকবো আমি। আজকেই রোদেলার খেল শেষ। একবার হাতে নাতে ধরি ওকে। আমার সাথে ড্রামা করার শাস্তি কতটা ভয়ানক হতে পারে সারা জীবন মনে রাখবে। বিকেলে আমি গিয়ে কলেজ রোডের পরিত্যক্ত স্কুলে অপেক্ষা করতে থাকি, জানি এখানে আজ রোদেলা আসবে। একটু পরেই আমার ধারণাকে সঠিক প্রমাণ করে রোদেলা উপস্থিত হলো। আমি জানালা দিয়ে দেখতে পাচ্ছি স্কুলে ঢুকে রোদেলা প্রত্যয়ের নাম ধরে ডাকতে লাগলো, কিন্তু কোনো সাড়া এলো না প্রত্যয়ের তরফ থেকে। কী করেই বা আসবে, প্রত্যয় যে এখানে নেই। রোদেলা প্রত্যয়কে খুঁজতে খুঁজতে আমার রুমের সামনে চলে আসলো। দরজা খুলতেই দেখতে পাই আমি ভেতরে বসে আছি। আমাকে উপস্থিত দেখে যেন আকাশ থেকে পড়ল রোদেলা, বাকরুদ্ধ হয়ে গেল। ওয়েলকাম মাই সিস্টার। কি হলো, ভয় পেয়ে গেলে নাকি আমায় দেখে? এ কি দোয়েল আপু, তুমি তুমি এখানে? কেন, তুমি কি অন্য কাউকে আশা করেছিলে নাকি? এসব কি হচ্ছে? ঠিক সেটাই, এতদিন ধরে তুমি যেটা করে আসছো আমার সাথে। কি ভেবেছিলে প্রত্যয় তোমাকে ডেকেছে দেখা করার জন্য? রোদেলার আমার কথা শুনে আরো বেশি ঘাবড়ে গেল। ওর আর বুঝতে বাকি রইল না এসব আমারই প্ল্যান। তার মানে ওই মেসেজটা তুমিই করেছিলে? তো কি ভেবেছিলে প্রত্যয় তোমায় এখানে মেসেজ করে রেখেছে? কি চাইছোটা কি তুমি? আমি কি চাই সেটা এখনো বুঝতে কষ্ট হচ্ছে। ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। আমি ভালো করেই জেনে গেছি প্রত্যয়ের সাথে তোমার কোনো ঝামেলা নেই। তোমরা দুজন এক হয়ে আমার সাথে গেমস খেলছো। তোমাকে এত কিছু কেন বলবো? দেখো, তুমি যা ভাবছো পুরোপুরি ঠিক নয়। তাহলে তুমিই বলো, প্রত্যয়কে বিষের ব্যাপারে কে ইনফর্ম করলো? ওই বিষের শিশির ব্যাপারে তো আমি আর তুমি ছাড়া কেউ জানতো না, তাহলে প্রত্যয় কি করে জানলো? আমি জানি না, কিচ্ছু জানি না আমি। দোয়েল আপু, তুমি ভুল বুঝছো আমায়। রোদেলার অনবরত মিথ্যাচার আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিল। আমি গিয়ে সপাটে ওর গালে এক চর বসিয়ে দিই, তারপর ওকে জোর করে চেয়ারের সাথে বসিয়ে বেঁধে ফেললাম। দোয়েল নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তোমার কোনো মিথ্যা কথায় আর ভুলছি না। আমি ভালো করেই জানি প্রত্যয়কে বিষের ব্যাপারে তুমি জানিয়েছো। শুধু তাই নয়, আমি আরও অনেক কিছু জেনে ফেলেছি, যা এতদিন ধরে তোমরা দুজন লুকিয়ে রেখেছো আমার থেকে। রোদেলা বুঝে গেল ওর মিথ্যা নাটক আর কাজ করবে না, তাই আর আমাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করলো না। আর কি জানো তুমি, বলো। বললে মাথা ঘুরে পড়ে যাবে না তো? মানে? প্রত্যয় যে একটা ফেক, আমি সেটাও জেনে গিয়েছি। শুধু তাই নয়, আমি এটাও জেনে গেছি আসল প্রত্যয় আর কল্লোলের খুন কে করেছে। কে খুন করেছে? আর তুমি এত কিছু কি করে জানলে? আমি রেগে গিয়ে রোদেলার চুলের মুঠি চেপে ধরলাম। আবার নাটক করছিস আমার সাথে? প্রত্যয়কে কে খুন করেছে তুই আমাকে জিজ্ঞেস করছিস? প্রত্যয়কে আর কেউ না, তোর পার্টনার ফেক প্রত্যয় খুন করেছে। আর আমি নিশ্চিত তুই সব কিছু জানিস। তোরা দুজন মিলে আমার দেবরকে খুন করেছিস। বল, কেন করলি এটা? কি এমন ক্ষতি করেছিল তোর? বিশ্বাস করো দোয়েল আপু, আমি সত্যিই জানি না প্রত্যয়কে কে খুন করেছে। আমি কেন ওকে খুন করতে যাব? হ্যাঁ, এটা ঠিক, ফেক প্রত্যয়ের সাথে আমার যোগাযোগ ছিল, কিন্তু আমি প্রত্যয়কে খুন করিনি, না কল্লোল ভাইকে করেছি। ট্রাস্ট মি প্লিজ। তোকে বিশ্বাস করা আর নিজের পায়ে কুড়াল মারা একই কাজ। আর যাকে হোক না কেন, তোকে বিশ্বাস করা যায় না। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না আমি। প্লিজ আমায় ছেড়ে দাও। আমি বুঝে গিয়েছি এত সহজে ওর পেট থেকে কথা বের করা যাবে না। ও আমার থেকেও বেশি ভয়ঙ্কর। একটা কথা জেনে এসেছি ছোটবেলা থেকে, লোহাকে একমাত্র লোহাই কাটতে পারে। এবার সময় হয়েছে আমার মুখ্য অস্ত্র প্রয়োগ করার, এছাড়া আর কোনো অপশন নেই। ফোনটা হাতে নিয়ে একটা নাম্বারে ভিডিও কল দিলাম। রোদেলা আমার দিকে তাকিয়ে আসে। এই, তুমি কার কাছে ফোন করছো? কি কি করতে চাইছো তুমি? বড্ড বেশি কথা বলো তুমি। যখন দেখতেই পাবে, এত প্রশ্ন করার কি আসে?
একদম বাড়াবাড়ি করবে না বলে দিচ্ছি, ভালো হবে না কিন্তু। ওপাশ থেকে আবার সে পরিচিত ব্যক্তি ভিডিও কল রিসিভ করতেই আমি রোদেলার সামনে ফোনটা ধরলাম। ও সেই ব্যক্তিকে দেখে একটু বেশি অবাক হলো। রাফসান হক, ইনি তো একজন শেফ, আমি চিনি এনাকে। তুমি এনাকে কেন ফোন করেছো? তোমায় টুকরো টুকরো করে কেটে তারপর রান্না করার জন্য। মানে নাকি? এসব কি হচ্ছে আমার সাথে, বুঝতে পারছি না, প্লিজ লিভ মি। আমি কিছু বলতে যাব, ঠিক তখন রাফসান হক আমায় থামিয়ে দিয়ে বলে উঠলেন, দোয়েল, তুমি এবার চুপ থাকো, বাকিটা আমি বলছি। 1 বছর আগে আমার স্ত্রী নীলা হক উধাও হয়ে গিয়েছিল। তুমি জানো তো, সেটা শুনেছো নিশ্চয়। হ্যাঁ তো? সে উধাও হয়ে যায়নি। আমি তাকে কেটে টুকরো টুকরো করে নিজে উদরপূর্তি করেছি। না না, কাঁচা নয়, রান্না করেই। আর শুধু আমি নই, অনেকেই খেয়েছে সেই মাংস। জানো তো, মানুষের মাংস আমার খুব প্রিয়। দেখলে নিজের জিভের জল আটকাতে পারি না। আপনি একটা সাইকো, মাথা খারাপ হয়ে গেছে আপনার। দোয়েল, তুমি এই জঘন্য লোকটাকে কি করে চেনো? রাফসান হকের সাথে আমার কি করে পরিচয় হয়েছে সেটা এই মুহূর্তে বলা মানে নিজেই নিজেকে ফাঁসিয়ে দেওয়া। একবার রাফসান হকের হোটেলে ভিজিটে গিয়ে ওনার কুকর্মের ব্যাপারে সন্দেহ করেছিলাম, আর সেটা খাবারের মাধ্যমে। 4-5 বছর আগে একটা ইন্টারন্যাশনাল কোর্সে মানুষ এবং অন্যান্য প্রাণীদের মাংসের তফাৎ প্রভৃতি বিষয়ে শিখেছিলাম। সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে বুঝতে পারি রাফসান হক আসলে মানুষের মাংস নিয়ে ব্যবসা করে। শুধু তাই নয়, সে একজন ঠান্ডা মাথার সাইকো। আমি তার সাথে কথা বলি। কল্লোলকে খুন করে সমস্ত প্রমাণ লোপাট করে দেবার এর থেকে ভালো কোনো অপশন ছিল না আমার কাছে। কল্লোলকে খুন করে দুনিয়ার কাছে তাকে নিখোঁজ বানিয়ে দিতাম, যেমনটা রাফসান হক নিজের স্ত্রী নীলা হকের সাথে করেছেন। যাই হোক, কোনো কারণে কল্লোলের লাশটা আমি গুম করতে পারিনি, কিন্তু তারপর থেকে রাফসান সাহেবের সাথে বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছে আমার। আমি ওনাকে বিভিন্ন টুকিটাকি ইনফরমেশন দিয়ে হেল্প করতাম। উনি আমায় এটাও কথা দিয়েছেন রোদেলাকে এক্সপোজ করার ব্যাপারে সাহায্য করবেন। আমাকে চুপ থাকতে দেখে রোদেলা আবারও বলে উঠল, কি হলো, চুপ করে আছো কেন? কথা বলো। এই সাইকো লোকটাকে কি করে চেনো তুমি? রাফসান সাহেব রোদেলাকে শুনিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, দোয়েল, ছেড়ে দাও, ও কিছু স্বীকার করবে না। এক কাজ করি, আমি কামলাকে পাঠিয়ে দিচ্ছি। আশা করি ওর মাংসের ডেলিভারিটা আগামী ইভেন্টেই দিতে পারবো। রোদেলা এবার সত্যি সত্যি ভয় পেয়ে গেল। ওর এক্সপ্রেশন দেখে বেশ বোঝা যাচ্ছে। দোয়েল, এটা কিন্তু ঠিক হচ্ছে না, আবারও বলছি। দেখো, তোমার কাছে 2টা অপশন আছে। অপশন নাম্বার 1, সবটা আমায় খুলে বলবে। অপশন নাম্বার 2, নয়তো নিজের আফসান সাহেবের স্পেশাল ডিশ হবে। আমার মনে হয় এই 2-এর থেকে 1 নাম্বারটাই বেশি ইজি তোমার জন্য। ঠিক আছে, আমি বলবো, যত দূর জানি আমি বলবো। আগে মুক্ত করো আমায়, আর এই সাইকো লোকটাকে সরাও আমার সামনে থেকে। একে দেখলে আমি কথা বলতে পারবো না। আমি কলটা কেটে দিলাম। হয়তো রাফসান হকের সাথে এটাই আমার শেষ সাক্ষাৎ। আমি নিজেও চাই না ওনার মতো মানুষের সহচর্যে থাকতে। রোদেলাকে এক্সপোজ করতে বাধ্য হয়ে হেল্প নিয়েছি ওনার। রোদেলাকে মুক্ত করে দিতেই ও আবারও কান্না শুরু করে দিল। এবার কি নতুন নাটক শুরু করলে? বলো আমায় সবটা। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো, ও প্রত্যয় নয়। প্রত্যয়কে খুন করা হয়েছে, কিন্তু বিশ্বাস করো, আমি খুন করিনি প্রত্যয়কে। আমি তো জানতামও না যে এত কিছু। তবে প্রত্যয় খুন হয়েছে এটুকু জানি। মনের ভেতরে কোথাও একটা আশা ছিল, হয়তো প্রত্যয় বেঁচে থাকলেও থাকতে পারে। কিন্তু রোদেলার স্বীকারোক্তি আবার সামান্য আশাটুকু নিরাশায় বদলে দিল। আমার থেকে কিচ্ছু লুকানোর চেষ্টা করো না, বলো প্রত্যয়কে কেন খুন করা হয়েছে? আর আমার স্বামী সেজে যে আছে তার সাথে প্রত্যয়ের কি সম্পর্ক? তার আসল পরিচয় কি? আমি যদি বলি বিশ্বাস করবে তো? বলো। আমি এর থেকে বেশি আর কিচ্ছু জানি না, শুধু এতটুকু জানি ও আসল প্রত্যয় নয়, তোমার দেওয়ার প্রত্যয়কে খুন করেছে। দাঁড়াও, তোমাকে কিছু জিনিস দেখাচ্ছি। এই বলে রোদেলা আর ফোনটা বের করে আমায় কিছু ছবি দেখালো, যেখানে স্পষ্ট দেখতে পাচ্ছি নকল প্রত্যয় আর আসল প্রত্যয় এক জায়গায়। রক্তাক্ত প্রত্যয় মেঝেতে পড়ে আছে আর অন্যজন পাশেই দাঁড়িয়ে। ছবিটা দেখে যেন বুকটা নিমেষে কেঁপে উঠল আমার। আর কোনো কথা বলার শক্তি পাচ্ছি না। আমি জানি প্রত্যয়ের সাথে আমি যা করতে চেয়েছি সেটা অনৈতিক, তবে এটাও ঠিক, প্রত্যয়কে আমি নিজের মন থেকেই ভালোবেসেছিলাম, এমনকি এখনও বাসি। তার করুণ দৃশ্য নিজের চোখে দেখে সহ্য করার মতো ক্ষমতা নেই আমার। রোদেলাকে ছেড়ে দিতেই ও চলে গেল। আমিও বেরিয়ে আসলাম।
এখনো অনেক কিছু জানার বাকি ছিল রোদেলার থেকে। ওর সাথে নকল প্রত্যয়ের কী সম্পর্ক, ও তাকেই বা সাহায্য করছে কেন, আর প্রত্যয়কে মারার পর কি করা হয়েছে ওর সাথে। এর পরের দিন, আজ ডিএনএ রিপোর্ট বের হবার কথা, যদিও কালকের ঘটনার পরে এখন আর রিপোর্ট নিয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই আমার, যেহেতু প্রত্যয় আর নেই, আর একটা ফেক প্রত্যয়। তার মানে মা আর ওর রিপোর্ট ম্যাচ করবে না, এটাই স্বাভাবিক। সকাল 11টার দিকে সাহিলের ফোন কল এলো আমার কাছে। আমি ফোন রিসিভ করি। হ্যাঁ বল। তোর ডিএনএ রিপোর্ট বেরিয়েছে, বল এখন কিভাবে আর কোথায় পাঠাবো? ডিএনএ রিপোর্ট পাঠাস পরে, আগে রেজাল্টটা বল আমায়। যদিও আমি 19% শিওর আগে থেকেই। রিপোর্ট এখন আমার হাতেই। তোর শাশুড়ি আর প্রত্যয় সাহেবের ডিএনএ ম্যাচ করেছে। তার মানে এরা দুজন রিয়েল মা ছেলে। শুধু শুধু সন্দেহ করছিস তুই। সাহিলের কথা শুনে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। এটা কি করে সম্ভব? প্রত্যয় আর বেঁচে নেই, এদিকে ওদের কোনো জমজ নেই, কিন্তু এই দুজনের ডিএনএ রিপোর্ট মিলল কি করে? তাহলে কি মা কিছু লুকাচ্ছে আমার থেকে, নাকি রোদেলা? তুই সত্যি বলছিস সাহিল? দুজনের ডিএনএ রিপোর্ট ম্যাচ করে গিয়েছে? তো কি মজা করব আমি তোর সাথে? আর রিপোর্টটা তো আমি পাঠিয়ে দিচ্ছি। বিশ্বাস না হলে তুই দেখে নিস। আচ্ছা, আমি তোকে একটা অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি, তুই সেখানেই সারবি রিপোর্টটা। ঠিক আছে। ফোন কেটে আমি কিছুক্ষণ বিছানার উপরে বসে রইলাম। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। মাকে অন্ধের মতো বিশ্বাস করে এসেছি এতদিন। সে কি তবে মিথ্যা বলল আমায়? কিন্তু মা আমায় মিথ্যা কেন বলবে? কি লাভ তার মিথ্যা বলে? প্রত্যয় যদি সত্যি কোনো যমজ নাই থেকে থাকে, তাহলে এই লোকটার সাথে মায়ের ডিএনএ মিলল কি করে? মায়ের ভেতরে কোনো একটা গন্ডগোল আছে, আমি নিশ্চিত। আমি ভাবতেও পারছি না কোনোদিন মাকে সন্দেহ করতে হবে। একবার সন্দেহ যখন করেই ফেলেছি, এর শেষ প্রান্ত অবধি না গিয়ে ছাড়ছি না আমি। এমন কিছু করতে হবে যাতে মায়ের আসল অভিসন্ধির ব্যাপারে বুঝতে পারি। প্রত্যয় যেমন মায়ের ছেলে, কল্লোলও তাই। কোনো মাই এক সন্তানের বিপক্ষে গিয়ে অন্য সন্তানকে সাপোর্ট করতে পারে না। তাই আমাকে আগে জানতে হবে মা কেনই মিথ্যাচার করলো আমার সাথে। রাতের বেলা মায়ের রুমে আমি আগে থেকে প্ল্যান করে 3টে ছবি ফেলে রেখেছিলাম। একটা কল্লোলের আর বাকি 2টো প্রত্যয়ের ছবি। ছবি 3টাতে পরপর ক্রমিক নম্বর দিয়ে চিহ্নিত করা, 1, 2, 3। মা ঘরে ঢুকতেই ছবিগুলো তার চোখে পড়ে। ছবিগুলো তুলে বেশ অবাক হলো সে। আমি জানালা দিয়ে লুকিয়ে সবটা দেখছি। একটা জিনিস ভালো করেই জানি, কোনো মানুষ দুনিয়ার সামনে মিথ্যাচার করলে কখনোই নিজের সাথে নিজে মিথ্যাচার করে না, নিজে নিজেকে ধোঁকা দিতে পারে না। প্রত্যয়ের যমজের কথা শুনে মা আমার সামনে নাটক করতেই পারে, কিন্তু সে তো বদ্ধ ঘরে কখনোই নিজের সাথে নিজে নাটক করবে না। দুজন প্রত্যয়ের ছবিগুলো দেখা মাত্রই তার এক্সপ্রেশন ঠিক কীরকম হয় আমি তাই দেখার অপেক্ষায় করছি। ছবিগুলো তুলে মা খুব একটা অবাক হলো না বা আতঙ্কিতও হলো না, নিজে থেকেই বলে উঠল, কি ব্যাপার, ছবিগুলো আমার ঘরে এলো কি করে? আর 3জনের ছবি কেন এখানে? আমার তো 2জন ছেলে, এটা নিশ্চয়ই দোয়েলের কাজ। ও কালকেও আমায় প্রত্যয়ের যমজ নিয়ে প্রশ্ন করেছিল। কে জানি এই যমজের ভূত কিভাবে চাপলো ওর মাথায়। এরপর মা ছবিগুলো ড্রয়ারে রেখে দিল, তারপর লাইটটা বন্ধ করে দেয়। আমি নিরাশ হয়ে ফিরে আসলাম। যা যা ভেবেছি সব ভুল। প্রত্যয়ের কোনো যমজ নেই, সবটাই আমার কল্পনা শ্রুত। প্রত্যয় বেঁচে নেই। আমি নিজের চোখে ওকে রোদেলার ফোনে খুন হতে দেখেছি। তাছাড়া এটা প্রত্যয় হলে সেই অ্যাক্সিডেন্টের দাগটাও শরীরে থাকতো নিশ্চয়। তার থেকেও বড় কথা, যদি যমজ হয়ে থাকে, যার সাথে দীর্ঘদিন এই পরিবারের যোগাযোগ ছিল না, সে হঠাৎ এসে নিজের পরিবারের সম্পর্কে এত কিছু জানবে কি করে? এতগুলো দিন প্রত্যয়ের কোনো ব্যবহার আমাদের কারোর বিন্দু মাত্র সন্দেহ হয়নি। ও আসলে অন্য কারোর রোল প্লে করছে। দূরের কোনো মানুষের পক্ষে এত নিখুঁত আর নির্ভুল অভিনয় করা অসম্ভব। কথাগুলো ভাবতে ভাবতে হঠাৎ একটা খটকা আমার মাথায় এসে ঠেকলো, আর সেটা হলো কল্লোল। কল্লোলকে আমি আর ফেক প্রত্যয় মিলে খুন করেছি ঠিক, কিন্তু ওর লাশ কেউ নিজের চোখে দেখেনি। এমনটা কি হতে পারে না? কল্লোল আসলে মারাই যায়নি, ও বেঁচে আছে। আর যা ঘটছে সব ওর কাজ। এই পৃথিবীতে অনেক মিরাক্কেল ঘটে। কোনো মৃতপ্রায় মানুষকে খুঁজে না পাওয়া মানে এটা নয় তার অস্তিত্ব সত্যি এই দুনিয়ায় নেই। কল্লোল কোনোভাবে প্রত্যয় হয়ে ফিরে আসেনি তো।
হঠাৎ দেখতে পাই প্রত্যয় রুমের দিকে চলে গেল। গিয়ে নিশ্চয়ই আমাকে খুঁজবে। আমি তাড়াতাড়ি রুমের দিকে চলে গেলাম। দরজা খুলতেই দেখি প্রত্যয় আমার সামনেই দাঁড়িয়ে। আমি হাসি মুখে ওকে উদ্দেশ্য করে বললাম, কল্লোল তুমি কোথায় ছিলে এতক্ষণ? আমার মুখে কল্লোল উচ্চারণ শুনে চমকে উঠল প্রত্যয়। ও কথাটা ঠিক ধরতে পেরেছে। কি বললে? কল্লোল? হাসার কি হলো? ঠিক মানুষকে তো ঠিক নাম ধরেই ডেকেছি, তাই না? আর ইউ জোকিং উইথ মি দোয়েল? আমাকে তোমার মৃত স্বামী মনে হলো? পাগল টাগল হলে নাকি? কে মৃত? কেন কল্লোল ভাইয়া? কি জানি, মানে কি? হয়তো কল্লোল এখনো মরেনি। কে বলতে পারে? এই পৃথিবীতে তো অনেক কিছুই ঘটে। আরে এত হেয়ালি করে কথা বলছো কেন? কি হয়েছে বলবে তো? না, হেয়ালি করব কেন? তবে আমার মাঝে মাঝে কি মনে হয় জানো? কি মনে হয় শুনি? মনে হয় কল্লোল মরেনি, ও বেঁচে আছে, আমাদের সামনেই ঘুরছে, অথচ কেউ চিনতে পারছি না। বুঝেছি। আজ ভাইয়ার কথা খুব বেশি মনে পড়ছে তোমার। যে মানুষটা আর নেই তাকে নিয়ে এত চিন্তা করে কি লাভ? বারবার কেন প্রমাণ করতে চাইছো তোমার ভাই মৃত? সে বেঁচে উঠলে কি তুমি খুশি হবে না? কল্লোল আমার ভাই হয়, আমার থেকে ওকে কেউ বেশি ভালোবাসে না। যদি তোমার কথা সত্যি হয়, আমার থেকে বেশি কেউ খুশি হবে না। কিন্তু আমি তোমার মতো অবাস্তব চিন্তা করতে পারি না। আমি যতবার কল্লোলের কথা বলে প্রত্যেককে ভুলকে দিতে চাইছি, ও ঠিক পাশ কাটিয়ে যাচ্ছে। বড্ড শেয়ানা এই মানুষটা। আর যেই হোক, ও প্রত্যয় নয় এটা তো ঠিক। কত নিখুঁতভাবে প্রত্যয়ের অভিনয় করে যাচ্ছে, অবিশ্বাস্য লাগে মাঝে মধ্যে। তবে যদি সত্যি কল্লোল হয়ে থাকে, আমার এক্সপ্রেস করতে খুব বেশি সময় লাগবে না, কারণ কল্লোলের সাথে দীর্ঘদিন সংসার করেছি আমি। একবার যখন সন্দেহ হয়েছে, ঠিক ধরে ফেলবো। যদিও কল্লোল এটা নিছকই আমার একটা ধারণা, যা সত্যি হবার সম্ভাবনা নেই বললেই চলে। বহুদিন ধরে ফেক প্রত্যয় ডায়েরিটা হাতে নেইনি, ওর অনুপস্থিতিতে ডায়েরিটা খুলে একটু হাতে নিলাম। ডায়েরির ভেতরে সেই ছেঁড়া কাগজের টুকরাটাও আছে। 1. প্রথমে আসল প্রত্যয়কে খুন করা। 2. কল্লোলকে খুন করা। 3. আমাকে ওয়ার্নিং লিস্টে রাখা। 3টে মাস্টার প্ল্যান এখনও কাগজে জলজল করছে। আমি জানি না ফেক প্রত্যয় আমাকে কেন মারার প্ল্যান করছে, কল্লোলকে কেন খুন করেছে সেটা জানার আগ্রহ নেই। প্রত্যয়ের মতো ভালো মানুষের সাথে ওর কী এমন শত্রুতা ছিল? একবার এক্সপোজ করি ওকে, তারপর সবার আগে প্রত্যয়কে খুন করার শাস্তি দেব ওকে আমি। আর যাই হোক, এর জন্য কখনোই ক্ষমা করতে পারবো না ওকে আমি। প্রত্যয়কে পাবার জন্য নিজের স্বামীকে পর্যন্ত খুন করেছি আমি। ওর খুনির পরিণতি তার থেকে ভয়ানক হবে, আর সেটা আমার হাতেই। সকালে কল্লোলের পুরনো ফাইল ঘেটে কয়েকটা কাগজ বের করলাম, যা দিয়ে ওর হাতের লেখা আইডেন্টিফাই করা যায়। এরপর প্রত্যয় যখন ঘরে আসলো, আমি ওকে নিজের পরিকল্পনা অনুসারে বললাম, প্রত্যয় কোথাও কি বের হচ্ছ? এক্ষুনি না। কেন, কি হয়েছে? একটু ফার্মেসিতে যেতে হবে, কয়েকটা ওষুধ আনার আছে। এখনই? হ্যাঁ। বলো তাড়াতাড়ি, কি ওষুধ আনতে হবে? বলবো, মনে থাকবে তোমার? লিস্ট নিয়ে যাও, বরং প্রেসক্রিপশনটাও নেই যে সেটা দেখে আনবে। হ্যাঁ দাও। আমি একটা কাগজ এনে কল্লোলকে দিলাম, ওকেই লিস্টে লিখতে বলি। ও নামগুলো লিখে নিয়ে তারপর বাসা থেকে বেরিয়ে গেল। এরপর আবারও বাসায় ফিরলে লিস্টটা নিয়ে নিলাম। ফেক প্রত্যয়ের হাতের লেখা কালেক্ট করার জন্য এছাড়া আর কোনো উপায় ছিল না আমার কাছে। এই বাড়িতে আরও অনেক ডায়েরি খাতায় লেখা আছে, তবে কার কোনটা বোঝা মুশকিল। প্রত্যয়কে কখনো লিখতেও দেখিনি কাগজে, তাই এই চালাকিটুকু করে ওর হাতের লেখাটা নিয়ে নিলাম। এবার কল্লোলের আর ওর হাতের লেখা ম্যাচ করালে সবটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। একটা মানুষ নিজেকে যতই আড়াল করুক, হ্যান্ড রাইটিং এক্সপার্টদের চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়। তারা ঠিক বলে দিতে পারবে দুটো হাতের লেখা একই মানুষের না আলাদা কারোর। সাহিলের সাথে আবারও যোগাযোগ করি আমি। ওর মোবাইলে হাতের লেখার স্যাম্পল দুটো পাঠালাম। ও কনফার্ম হয়ে জানাবে বলেছে, নিশ্চিত করেছে আমায়। পরের দিন সাহিলের ফোন কল এলো আমার কাছে। আবারও একটা রেজাল্টের অপেক্ষা। জানি না এবার কি শুনতে হবে আমায়। হ্যাঁ সাহিল বল, হ্যান্ডরাইটিং এক্সপার্ট কি জানালো? তারা যা জানালো খুবই শকিং। শকিং মানে কি জানালো বল? এই হাতের লেখা দুটো একই ব্যক্তির নয়। অনেক ক্ষেত্রে কিছুটা হলেও সম্ভাবনা থাকে, কিন্তু তোর পাঠানোর স্যাম্পেল দুটো দেখে তারা নিশ্চিত করেছে এই হাতের লেখা একই ব্যক্তির হবার সম্ভাবনা 0%। তাতে সে যতই চালাকি করে লেখুক না কেন।
তার মানে আমি আগেরবারের মতো ভুল প্রমাণিত হলাম। ফেক প্রত্যয় কল্লোল নয়, প্রত্যয়ও বেছে নেই, এদিকে ওর কোনো যমজও নেই। তাহলে কে এই ব্যক্তি? এর সাথে মায়ের রক্তের সম্পর্ক আছে অথচ মা জানেই না। এটাও সম্ভব আদৌ? আর আমি নিজের চোখে যা যা দেখলাম সেগুলো বা ভুল বা মিথ্যা হয় কি করে? পরের দিন সকালে একটা পার্সেল এলো আমার জন্য। পার্সেলটা আর কিছু নয়, সাহিলের পাঠানো ডিএনএ রিপোর্ট। ফাইলটা খুলে রিপোর্টগুলো বেশ মনোযোগ দিয়ে পড়ে দেখলাম আমি। সাহিল যা বলেছিল তাই ঠিক। ফেক প্রত্যয় আর মায়ের ডিএনএ টেস্টের রিপোর্ট পজিটিভ। ডিএনএ রিপোর্টটা আমি একটা নিরাপদ জায়গায় লুকিয়ে রাখি, সময় হলে এটা বের করব। এখন আপাতত নিরাপদ স্থানেই থাকুক। ঘর থেকে বেরিয়ে আমি রোদেলার কাছে একটা ফোন কল করি। ও প্রথমে কল রিসিভ না করলেও দ্বিতীয়বারই রিসিভ করে। আমি ওকে উদ্দেশ্য করে বললাম, কি ব্যাপার, ফোন ধরতে তো লেট হলো কেন? একটু বাইরে গিয়েছিলাম। কি হয়েছে বলুন? তুমি কি আমাকে অ্যাভয়েড করার চেষ্টা করছো? দেখো, আমার সাথে একদম চালাকি করার চেষ্টা করবে না। সেদিনের ঘটনা আশা করি ভুলোনি। না, বলিনি, আমি কিচ্ছু বলিনি। এবার আপনি কেন ফোন করেছেন সেটা বলুন। তুমি প্রত্যেকে কিছু বলোনি তো আমার ব্যাপারে? আপনার ব্যাপারে কি বলা আছে আমার? এই যে আমি সবটা জেনে নিয়েছি ওর ব্যাপারে। ও আসলে প্রত্যয় নয়, অন্য কেউ। আমি এটা কেন বলবো ওকে? কিচ্ছু বলিনি আমি। তোমাকে বিশ্বাস করি না। তুমি কখনোই নিজের পার্টনারের ক্ষতি চাইবে না, তাই না? আমার তো মনে হয় সবটা বলেছো তুমি প্রত্যয়কে। চুপ করুন আপনি। আমি কাউকে কিচ্ছু বলিনি। আর কিসের পার্টনার? আমি কারো পার্টনার নই। তাহলে প্রত্যয়কে, যাকে তুমি সাহায্য করছো? হ্যাঁ, করেছি সাহায্য, কিন্তু সেটা ওকে ভালোবেসে নয়, কিংবা ভালোর জন্যও নয়। তাহলে কেন? আমি নিরুপায়। আমার কোনো অপশন নেই আমার কাছে। আপনি জানেন না ও কি কি করেছে আমার সাথে। তুমি ফেক প্রত্যয়ের কথা বলছো তো? ও কি করেছে তোমায়? সেটা আমি বলতে পারবো না আপনাকে। তবে শুধু এটুকু মনে রাখবেন, আমি ফেক প্রত্যয়ের কোনো বন্ধু বা শুভাকাঙ্ক্ষী নই। আমি ঠিক ওকে ততটাই ঘৃণা করি যতটা আপনি করেন, হয়তো তার থেকেও বেশি। আমার মনে হচ্ছে ফেক প্রত্যয় রোদেলার সাথে এমন কিছু করেছে যার কারণে ওর বশ্যতা স্বীকার করে থাকতে বাধ্য হচ্ছে। রোদেলার সাথেও প্রত্যয় রিলেশন ছিল। ও কেন নিজের প্রেমিকের হত্যাকারীর সাথে জেনেও অভিসন্ধি করতে যাবে, এটা আগে মাথাতেই আসেনি আমার। আমি এইটুকু স্পষ্ট, রোদেলা পরিস্থিতির শিকার। কি হলো? কি ভাবছেন? কথা বলছেন না কেন? শুনুন, আমি প্রত্যেককে কিচ্ছু বলিনি, আর বলার তো প্রশ্নই আসে না। আপনাকে যা খুশি তাই করুন। দরকার পড়লে এই দুনিয়া থেকে সরিয়ে দিন, আমি বেঁচে যাব। কান্না থামাও রোদেলা, আমার একটা খটকার জবাব দাও। আমি জানি আপনি আমায় কি জিজ্ঞাসা করতে চাইছেন। কেন সেদিন আমি বিষের ব্যাপারে জানিয়ে ফেক প্রত্যেককে বাঁচালাম, তাই তো? হ্যাঁ, একদম ঠিক ধরেছো। এই প্রশ্নের উত্তর এখন দেওয়ার কোনো মূল্য নেই। আমি চেয়েছিলাম ফেক প্রত্যয় যেন এত তাড়াতাড়ি ধরা না পড়ে, কারণ ওর থেকে আমার অনেক বিষয় জানার বাকি ছিল। তো এখন কি জানতে পারলে? না, তবে এইটুকু বুঝে গিয়েছে ওর বেঁচে থাকার আমার কোনো লাভ নেই। আপনাকে পরে আমি সবটা বলবো। এত কথা না ফোনে বলা সম্ভব নয়। শুধু মনে রাখবেন, আমি ফেক প্রত্যয়ের সাক্ষী নই, ঘৃণা করি আমি ওকে। এই বলে রোদেলা কলটা কেটে দিল। জানি না কি চলছে মেয়েটার মনের ভেতরে, তবে ওকে কিছুতেই আমি হাতছাড়া করতে চাই না। ওর যদি সত্যি ফেক প্রত্যয়ের উপর রাগ থেকে থাকে তবে সেটা ব্যবহার করে আমি আমার কাজ করব। আজ প্রত্যয় বাড়িতে নেই, একটু আগেই বেরিয়েছে। ঘরে ঢুকে ড্রয়ের দিকে চোখ পড়তেই আমি একটা অসঙ্গতি লক্ষ্য করি। বাম পাশে রাখা ফুলদানিটা একটু সরিয়ে পেছনে রাখা হয়েছে। কেউ এসেছিল নিশ্চয়ই ঘরে। সর্বনাশ! এই ড্রয়ারের ভেতরেই তো ডিএনএ রিপোর্টের ফাইল রেখেছি আমি। কারোর হাতে পড়লো না তো ওটা? একটা অজানা ভয়ে বুকটা কেঁপে উঠলো আমার। এই ফাইলটা প্রত্যয়ের হাতে পড়লে আমি পুরোপুরি শেষ। ব্যতিব্যস্ত হয়ে ড্রয়ারটা খুলে ফাইলটা খুঁজতে লাগলাম আমি। যা ভয় পেয়েছিলাম তাই হয়েছে, কোথাও নেই ফাইলটা। তার মানে নিশ্চয়ই প্রত্যয় কোনোভাবে জেনে গিয়েছিল আর ওই ফাইলটাকে সরিয়েছে। ফাইল খুঁজে না পেয়ে আমি অবশেষে ড্রয়ারটা বন্ধ করে বাইরের দিকে ঘুরতেই দেখি মা দরজার সামনে দাঁড়িয়ে আছে। ওনার হাতে সেই ডিএনএ রিপোর্টের ফাইলটা। ফাইলটা আমার কাছে, শুধু শুধু খুঁজে লাভ নেই। মায়ের কথা আমায় আরও অবাক করে দিল। আমি ঠিক কী বলবো বুঝতে পারছিলাম না। আপনি এটা কোথায় পেলেন? কাল তুমি যখন ওটা ড্রয়ারে চোরের মতো লুকিয়ে লুকিয়ে রাখছিলে, আমি দেখে ফেলেছিলাম। আপনি ফাইলটা খুলে দেখেছেন নিশ্চয়ই, নাকি? হ্যাঁ, দেখেছি, সবটা দেখেছি আমি। আচ্ছা, তুমি এটা কি করছো বলো তো? আমায় আর প্রত্যয়ের ডিএনএ টেস্ট করি কি প্রমাণ করতে চেয়েছিলে ও আমার ছেলে নয়? হ্যাঁ, দুর্ভাগ্যজনকভাবেও ও আপনার ছেলে, আর এটাই সবচেয়ে বেশি অবাক করেছে আমায়।
প্রত্যেক কল্লোলের মতো আমারই ছেলে। আমাদের দুজনের ডিএনএ ম্যাচ করবে, সেটাই তো স্বাভাবিক। কেন, তোমার কি অন্য কিছু মনে হয়েছিল? মা যখন এই ডিএনএ রিপোর্টের ব্যাপারে জেনে গিয়েছে, তার কাছে আর কিছুই লুকিয়ে লাভ নেই। আমি সিদ্ধান্ত নিলাম তাকে সবটা খুলে বলার। মা, আপনি ভুল জানেন। এতদিন ধরে আমরা সবাই ভুল জেনে এসেছি। প্রত্যয় আপনার ছেলে, কললও আপনারই ছেলে ছিল। এই লোকটাও আপনার ছেলে, কিন্তু ও প্রত্যয় নয়, অন্য কেউ। তুমি কি খেয়ালই করছো বলো তো? আমি মা, আমি জানবো না কে আমার ছেলে কে আমার ছেলে নয়? এটা হয়? হয়, অনেক কিছুই হয়। এই পৃথিবীতে আমাদের চোখের আড়ালে অনেক কিছুই ঘটে মা, যা আমরা চাইলেও জানতে পারি না। আমি তোমার কোনো কথার অর্থ খুঁজে পাচ্ছি না। ওই লোকটা কাকে বলছো তুমি? ও আমার প্রত্যয়, আমার ছেলে। না, ও প্রত্যয় নয়, ও অন্য কেউ। যদি তোমার কথা মেনেও নেই, আমার প্রত্যয় কোথায় বলো, জবাব দাও। বললে সহ্য করতে পারবেন না আপনি। কেন, কি হয়েছে? আমি কখনো চাইনি আপনাকে আসল সত্যিটা জানাতে, কারণ আপনি একজন মা। কোনো মায়ের পক্ষে এটা মেনে নেওয়া বা সহ্য করা অসম্ভব, তাই চুপ থেকেছি এতদিন। কি হয়েছে বলবে আমায়? আমি সব বলো তুমি। মা, আপনার ছেলে প্রত্যয় আর বেঁচে নেই। তাকে খুন করা হয়েছে, আর সেই খুন আর কেউ নয়, এই লোকটাই করেছে যে প্রত্যয় সেজে আছে। আমি নিজে দেখেছি সেই দৃশ্য। আমার কথাগুলো শোনার পরে মা নিথর পাথরের মতো দাঁড়িয়ে রইল। সে যেন সমস্ত কথা হারিয়ে ফেলেছে। একজন মায়ের পক্ষে ছেলের মৃত্যুর খবর শোনা কতটা কষ্টকর আমি জানি। এর আগেও কললের মৃত্যুর শোক পেতে দেখেছি মাকে। যাই হোক, আমি মাকে শান্ত করার সব রকম চেষ্টা করলাম। আজ আর মায়ের সাথে কোনো কথা হলো না। তার পরের দিন মা যখন তার ঘরে বসে আছে, আমি গিয়ে তার পাশে বসলাম। রাতে নিশ্চয়ই ঘুম হয়নি মায়ের। তার চোখ দুটো সন্তান হারানোর শোকের জানান দিচ্ছে। যদিও মা এবার আর আগের বারের মতো ভেঙে পড়েনি। মা আমাকে দেখে বললেন, কিছু বলবে? বলার জন্যই তো এসেছি। মা, দেখুন যে আমি ডিএনএটা টেস্ট করিয়েছি, তাতে আপনার আর নকল প্রত্যয়ের পজিটিভ রেজাল্ট এসেছে। তার মানেও যেই হোক না কেন, আপনার সাথেও নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। সেটা যেন কোনোদিনও না হয়। আমার সন্তানের খুনির সাথে আমার সম্পর্ক থাকতে পারে না। এভাবে বললে তো হবে না। আমাদের আসল সত্যিটা খুঁজে বার করতে হবে। কি করতে চাইছো তুমি এখন? মা, আমি যতদূর জানি প্রত্যয়ের জন্ম কোনো হাসপাতাল হয়েছিল, আর সেটা অপারেশনের মাধ্যমে। হ্যাঁ। সেই হাসপাতালের নাম কি আর কোথায় সেটা আপনার মনে আছে নিশ্চয়ই? কেন মনে থাকবে না? প্রত্যয়ের জন্ম আমার বাবার বাড়িতে থেকেই হয়েছিল, আর হাসপাতালটাও সেখানে। সিটি হাসপাতাল নাম ছিল। এখন কি অবস্থা হয়েছে জানি না। বেশ, আমাদের দুজনের ওই হাসপাতালে যেতে হবে। আমি বুঝতে পারছি এই মুহূর্তে কাজটা আপনার জন্য সহজ নয়, তারপরেও বলবো চলুন আমার সাথে। আমরা নিশ্চয়ই চাইবো না ফেক প্রত্যয় আর কোনো অন্যায় করার সুযোগ পাক। অবশেষে মাকে বুঝিয়ে রাজি করালাম। বিকেলের দিকে আমি আর মা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রত্যয়কে মাকে হাসপাতালের কথা বলেই বের হয়েছি, তবে সেটা মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে। হাসপাতালে পৌঁছাতে প্রায় বিকেল 5টা বাজলো। রাস্তায় জ্যাম না থাকাতে বেশ তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি। হাসপাতালটা আগের জায়গাতেই আছে, শুধু কাঠামোগত কিছু পরিবর্তন হয়েছে। আমি আর মা যখন হাসপাতালে ঢুকছি, মা আমার পেছনে, ঠিক তখন একজন মধ্যবয়স্কা মহিলার সাথে হোঁচট খাই। তার হাতে একটা ব্যাগ ছিল, ব্যাগটা মেঝেতে পড়ে যায়। সে জিনিসগুলো তুলে ব্যাগের ভেতরে রাখতে লাগলো। আমিও নুয়ে তাকে একটু হেল্প করতে লাগলাম। আপনার লাগলো না তো কোথাও? না মা, আমি ঠিক আছি। ক্ষমা করবেন, আমি ঠিক খেয়াল করিনি। তোমার দোষ নেই, আমি একটু অসাবধান চলছিলাম। ব্যাগে জিনিসগুলো তুলে তিনি উঠে দাঁড়ালেন, সাথে আমিও। মা আমার পেছনেই দাঁড়িয়ে। তখন মায়ের মুখোমুখি হতেই সে মহিলা যেন হঠাৎ ঘাবড়ে যেতে শুরু করলো। মনে হচ্ছে মাকে যেন সে চিনতো বা আগেও কোথাও দেখেছে। আমি কিছু বলতে যাব তার আগে সে দ্রুত ঘটনাস্থল থেকে এক প্রকার পালিয়ে যায়। বয়স্ক মহিলাকে পালিয়ে যেতে দেখে আমি বেশ অবাক হলাম। উনি এভাবে পালিয়ে গেল কেন বুঝতে পারছি না। মাকে জিজ্ঞেস করলাম, মা, আপনি ওনাকে কি চেনেন? কই না তো, মনে পড়ছে না। আগে কখনো দেখেছি বলেও মনে হয় না। তাহলে উনি এভাবে পালিয়ে গেলেন কেন? কি জানি, অন্য কোনো কারণও হতে পারে। না, আমি স্পষ্ট দেখলাম উনি আপনাকে দেখে কেমন যেন একটু অপ্রস্তুত হয়ে পড়লেন, ঠিক তারপরে সরে পড়লেন। কাহিনীটা কি? আমি সত্যি একে চিনি না, আগেও কখনো দেখেছি বলে মনে হয় না।
আর দেখে থাকলেও মনে নেই। আমারও তাই মনে হয়, কিছু তো একটা ব্যাপার আছে, তা না হলে এরকম চমকে যাবে কেন উনি? আমরা এখন কি করতে পারি দোয়েল? আগে চলুন ভেতরে যাই, তারপর আমাদের অথরিটির সাথে কথা বলতে হবে, অনেক কিছু জানার আছে আজ। তাই চলো। আমি আগে থেকেই হাসপাতাল অথরিটির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিলাম। জানি না উনি কেন মহিলা কণ্ঠ শুনতেই আমাদের হেল্প করার জন্য রাজি হয়ে গেলেন। তবে যাই হোক না কেন, আমাদের ভালোই হলো। ওনার সাথে সরাসরি কথা বলতে পারলে অনেক রহস্যের সমাধান হবে আজ। অথরের সাথে দেখা করতে যাবার সময় প্রত্যয়ের একটা ফোন কল এলো আমার কাছে। প্রথমেই ভেবেছিলাম রিসিভ করব না, কিন্তু ও আবার উল্টাপাল্টা সন্দেহ করতে পারে, এই ভেবে ফোনটা রিসিভ করলাম। হ্যাঁ, হাসপাতালে পৌঁছেছো তোমরা? কত দূর হলো? এই তো এলাম এই মাত্র। মানে এইমাত্র হাসপাতালে পৌঁছেছো? ডাক্তার দেখাবে কখন আর বাড়ি ফিরবে কখন? আর বলো না, ভয়ঙ্কর জ্যাম ছিল রাস্তায়, এখানে আবার লম্বা সিরিয়াল দিতে হয়েছে, ফিরতে রাত হতে পারে। আচ্ছা, আমি কি আসবো? কোন হাসপাতালে আছো তোমরা সেটা তো বললে না। না না, আসতে হবে না, খুব দরকার হলে আমি ফোন করে নেব তোমায়। এখন বাই, আর একদম টেনশন করো না আমাদের নিয়ে। ওকে, সাবধানে থেকো। ঠিক আছে, এখন রাখছি। আর শোনো, আমার ফোনে চার্জ নেই খুব একটা, যখন তখন অফ হয়ে যেতে পারে। আমরা কাজ শেষ হলেই বাসে পৌঁছে যাব, অযথা টেনশন করো না। যেভাবে হোক প্রত্যেককে ম্যানেজ করে হসপিটাল অথরের কক্ষে গেলাম। আমরা গিয়ে একটু ওয়েট করতেই উনি চলে আসলেন। না ফোনে কথা বলে যেরকম মনে হয়েছিল, লোকটা মোটেও সেরকম নয়। তিনি নিজে থেকেই আমাদের উদ্দেশ্য করে বললেন, আপনারা এসে গেছেন? অনেকক্ষণ বসিয়ে রাখলাম মনে হয়। না, আমরাও এইমাত্র এলাম। বেশ, তা তোমার নামটা কি যেন মা? আর সাথে ইনি কে হন? আমার নাম দোয়েল চৌধুরী, আর ইনি আমার শাশুড়ি মা। কেন, ফোনে তো আপনাকে... তুমি ফোনে আমার সাথে কথা বলনি, আমার সহকারীর সাথে বলেছো। ও আচ্ছা, এতক্ষণে আমার মনের খটকা দূর হলো। তার মানে আমি ওনার সহকারীর সাথে কথা বলছিলাম, তাই সব কিছু গন্ডগোল লাগছিল। তো এবার বলো কি সাহায্য করতে পারি তোমাদের? হ্যাঁ, সেই বিষয়ে কথা বলার জন্য এসেছি আমরা। এই যে দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি মা, আজ থেকে প্রায় 25 বছর আগে ওনার এই হাসপাতালে ডেলিভারি হয়েছিল। এ তো বহুদিন আগের কথা। আমি জানি বহুদিন আগের কথা, তবে আমাদের কিছু ইনফরমেশন দরকার। কেমন ইনফরমেশন? এই ধরুন, সেদিন মায়ের অপারেশন কার হাতে হয়েছিল, সাথে নার্স কারা ছিল, তাছাড়া ওই দিন হাসপাতালে আরও কোনো ডেলিভারি হয়েছিল কিনা। ভদ্রলোক বেশ অবাক হয়ে আমাদের প্রশ্ন করলেন। আপনারা দুজন সত্যি এইগুলো জানার জন্য এত দূর এসেছেন? হ্যাঁ, আমাদের এগুলো জানা খুব জরুরি, প্লিজ হেল্প করুন আমাদের। দেখুন, আপনারা এভাবে হাসপাতালের তথ্য জানতে চাইতে পারেন না, আর তাও এত বছর পর। তাছাড়া আপনারা কেউ আইনের লোক নন। আমরা বাধ্য নই আপনাদের কাছে আমাদের হসপিটালের নিজস্ব তথ্য শেয়ার করতে। আমরা আইনের লোক নই ঠিক আছে, যদি আইনের লোক এসে সত্যি এই প্রশ্নগুলো করে, তখন কোঅপারেট করবেন তো? নিশ্চয়ই করব। তাহলে প্লিজ আমাদের কিছু তথ্য দিয়ে হেল্প করুন। দেখুন, এই তথ্যগুলো আমার একান্তই প্রয়োজন, তাই আপনার সাথে পার্সোনাল রিকোয়েস্ট করতে আসা। যদি আইনের আশ্রয় নেওয়ার থাকতো আপনাকে জানিয়ে আসতাম না নিশ্চয়ই। প্লিজ হেল্প করুন আমাদের। অন্তত সেই দিন মায়ের ডেলিভারির সময় কোনো নার্স বা ডাক্তার ছিলেন এটুকু জানিয়ে সাহায্য করুন আমাদের। আমাদের অন্যের কোনো ইনফরমেশন দিতে হবে না, ব্যাস এইটুকুই। বিশ্বাস করুন, যদি আগে বুঝতাম কখনোই আসতে বলতাম না আপনাদের। অনেক আশা নিয়ে এসেছি, নিরাশ করবেন না প্লিজ। কিন্তু এটা তো নিয়মের বিরুদ্ধে। কি করে হেল্প করি আপনাদের বলুন? আপনাদের এখানে আসতে বলেই বিপাকে পড়েছি আমি। অবশেষে আমার দীর্ঘ অনুনয় বিনয়ের পরে হসপিটাল অথর আমাদের সাহায্য করার জন্য রাজি হলেন। সেদিন মায়ের ডেলিভারি হয়েছিল যে ডাক্তারের হাতে, তিনি এখন আর দেশে থাকেন না। ওনার সাথে সহকারী হিসেবে যারা ছিলেন তাদের অ্যাড্রেস দেওয়া হলো আমাদের। আমি সিদ্ধান্ত নিলাম হাসপাতাল থেকে সব থেকে কাছে যার বাসা আগে তার কাছেই যাব। হসপিটাল অথরকে ধন্যবাদ জানিয়ে আমি আর মা হাসপাতাল থেকে বেরিয়ে আসলাম। গেট পার করে রাস্তায় বের হতেই প্রত্যয়ের আবারও ফোন কল এলো আমাদের কাছে। ইতিমধ্যে ঘন্টা 2 মতো পার হয়ে গেছে। আমি ফোনটা রিসিভ করলাম না, জানি প্রত্যয়ের সন্দেহবাতিক মন প্রশ্নে জর্জরিত করে দেবে আমায়। ফোনটা কেটে রোদেলার কাছে নাম্বারে কল দিলাম, একটু পরেই ও রিসিভ করে। হ্যাঁ দোয়েল আপু বলুন। তুমি বলেছিলেন আমায় হেল্প করবে। বুঝলাম না, কি বলতে চাইছেন আপনি?
এখন এত বুঝতে হবে না, আমি যা বলছি তাই করো। কি করতে হবে? প্রত্যয়কে, মানে ফেক প্রত্যয়কে যে করে হোক আটকাও। ওকে তোমার কাছে নিয়ে গিয়ে ব্যস্ত রাখো, যাতে বাইরে কোথাও না যেতে পারে। কি হয়েছে বলবেন আমায় একটু? আমি একটা জায়গায় এসেছি, প্রত্যয়কে মিথ্যা বলে এসেছি। ফিরতে অনেকটা দেরি হবে, জানোই তো। ও আমার কাছে বাধা সৃষ্টি না করতে পারে, সেই কারণে তুমি ওকে ব্যস্ত রাখো, যাতে আমাকে নিয়ে মাথা ঘামানোর সুযোগ না পায়। এবার বুঝলাম, কিন্তু আমি ওকে কি করে আটকাবো সেটাই তো বুঝতে পারছি না। ও কি শুনবে আমার কথা? তুমি তো প্রত্যয়কে ভালোবাসতে, তাই না? ও তোমার ভালোবাসাকে শেষ করে দিয়েছে, কেন ভুলে যাচ্ছ? যদি সত্যি ওর পতন চাও, তবে এটা তোমাকেই করতে হবে। কোনো বাহানা দেখিয়ে ওকে তোমার কাছে নিয়ে ব্যস্ত রাখো। আর হ্যাঁ, আমার এদিকের কাজ শেষ হলেই জানিয়ে দেব তোমায়। আমি আপ্রাণ চেষ্টা করব। শুধু চেষ্টা করলে হবে না, তোমাকে এই কাজটা করতে হবে। আর ধরে নাও তুমি যে সত্যি ওর সঙ্গী নাও, সেটা প্রমাণ করার এটাই সুযোগ তোমার। এই বলে ফোনটা কেটে দিলাম। আমি আর মা এতক্ষণে সেই নার্সের বাসার কাছাকাছি চলে এসেছি। কলিং বেল প্রেস করতেই ভেতর থেকে একটা মেয়ে বেরিয়ে আসলো। মেয়েটা আমাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। আপনারা কারা? ঠিক চিনলাম না তো। আমরা সিটি হাসপাতাল থেকে এসেছি। সাগরিকা চক্রবর্তী কি এই বাসাতেই থাকেন? হ্যাঁ, এখানেই থাকে। তিনি কি আছেন বাসায়? আর তুমি কেউ হও তার? উনি আমার মা হন। উনি বাসাতেই আছেন। আমরা তোমার মায়ের সাথে একটু কথা বলতে এসেছিলাম। আচ্ছা, আপনারা ভেতরে এসে বসুন, আমি ডেকে দিচ্ছি। মেয়েটা আমাদের নিয়ে ড্রয়িং রুমে বসালো। ফাঁকে জেনে নিয়েছি ওর নাম প্রত্যাশা। মা মেয়ে দুজন মিলে এখানে থাকে, বাবা নেই। আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর প্রত্যাশার মা এসে ভেতরে ঢুকলো। ওনাকে দেখে আমরা বেশ অবাক হয়ে গেলাম। এ তো সেই ভদ্র মহিলা যার সাথে হাসপাতালের গেটে ধাক্কা লেগেছিল আমার। ভারী অদ্ভুত ব্যাপার তো। মা যে আমার থেকেও বেশি অবাক হলো। তিনি ভদ্রমহিলাকে উদ্দেশ্য করে বললেন, আপনি সাগরিকা চক্রবর্তী? হ্যাঁ, এবার চিনতে পেরেছি। প্রত্যয় ডেলিভারি দিন আপনি ওটিতে ছিলেন। ভদ্রমহিলা নিজেও বেশ অপ্রস্তুত হলেন আমাদের দেখে। মিথ্যা বলে এক প্রকার ফেঁসে গিয়েছেন উনি। আমি তাকে বললাম, ও, তার মানে এর আগেও আপনাদের দুজনের দেখা হয়েছে। কিন্তু ম্যাম, আপনি তখন সেটা অস্বীকার করলেন কেন? আর ওভাবেই ছুটেই বা আসলেন কেন? আমি এসবের উত্তর পরে দিচ্ছি, আগে বলো, এত বছর পরে তোমরা কেন এসেছো আমার সাথে দেখা করতে? আমাদের মনের সংশয় দূর করতে। সংশয়? কিরকম সংশয়? দেখুন ম্যাম, আমি প্রত্যয়ের স্ত্রী, আর ওনাকে তো চিনতেই পারছেন। আজ থেকে প্রায় 25 বছর আগে আপনার সামনে আমার হাজবেন্ডের জন্ম হয়। সবাই না জানলেও আমি ভালো করেই জানি সেদিন এমন কিছু ঘটেছিল যা আমার শাশুড়ি মা জানে না, এমনকি কেউ জানে না। তবে সেটা আপনিও জানেন। তুমি কি বলছো এগুলো? আমি তো বুঝতে পারছি না। ম্যাম, আমাদের কাছে সকল প্রমাণ আছে। আমরা প্রমাণ ছাড়া আসেনি আপনার কাছে। কিসের প্রমাণের কথা বলছো তুমি? আমি তারপর ব্যাগ থেকে ডিএনএ রিপোর্টটা বের করে সাগরিকা ম্যামকে দেখালাম। এটা একটা ডিএনএ রিপোর্ট, তবে এটা প্রত্যয় নয়, অন্য কারো। আমার শাশুড়ি মায়ের বড় ছেলের মৃত্যু হয়েছে 6 মাস আগে, আর তার ছোট ছেলে প্রত্যয় বেঁচে নেই। তাহলে তৃতীয় কোনো ব্যক্তির সাথে মায়ের ডিএনএ ম্যাচ করলো কিভাবে, আপনি বলুন? ডিএনএ রিপোর্টটা দেখে সাগরিকা ম্যাম অদ্ভুত ব্যবহার শুরু করলেন। তিনি যেন কিছুতেই বিশ্বাস করতে পারছেন না এটা। কি হলো ম্যাম, কিছু বলুন, চুপ করে থাকবেন না। দেখুন, বলতে খারাপ লাগছে, তারপরেও বলছি, আপনি আমাদের সত্যিটা না জানালেও আইন তার উপায় কিন্তু ঠিক জেনে নেবে। না, এটা হতে পারে না কিছুতেই। এই ডিএনএ রিপোর্টটা ভুল। এটা কে বানিয়েছে? ডিএনএ রিপোর্ট কেন ভুল হতে যাবে? বলুন, সেদিন হাসপাতালে আমার মায়ের যমজ সন্তানের ডেলিভারি হয়নি, আর আপনাদের ভেতরে কেউই কোনো একটা সন্তানকে সরিয়ে দিয়েছেন। না, এরকম কিছুই ঘটেনি। যদি সত্যি এরকম কিছু ঘটতো, আমি এতটা অবাক হতাম না। মানে, তাহলে কি ঘটেছিল সেদিন? তোমরা যা ভাবছো তার সম্পূর্ণ বিপরীত কিছু। আমি বললে বিশ্বাস করতে পারবে তো? হ্যাঁ, বলুন, আপনি যা জানেন সব বলুন। সেই দিন আসলে তোমার শাশুড়ি কোনো জীবিত সন্তানের জন্মই দেননি। একটা মৃত মেয়ে পাই তার গর্ভে আমরা। এরপর ওই দিনে হাসপাতালে জন্ম নেওয়া অন্য কারোর একটা সুস্থ বাচ্চা লুকিয়ে ওনার হাতে তুলে দেওয়া হয়েছিল। সেদিন হাসপাতালে অন্য কেউ যমজ সন্তান প্রসব করে। সেই যমজ সন্তানদের থেকে কোনো একজনকে তোমার শাশুড়ি মায়ের কোলে তুলে দেওয়া হয়। ভদ্রমহিলার কথা শুনে মা ধপ করে সোফার উপরে বসে পড়ল। আমি মুহূর্তে বাকরুদ্ধ হয়ে গেলাম। কিন্তু আপনারা এটা কেন করলেন?
কি উদ্দেশ্য ছিল আপনাদের বলুন? আমরা যা করেছি ওনার স্বামীর কথাই। উনি ডাক্তারের হাতে মোটা অঙ্কের টাকা তুলে দিয়েছিলেন যাতে তার স্ত্রী জ্ঞান ফিরে মৃত সন্তান দেখতে না পায়। এরপর সেই মহিলার বাচ্চা তুলে দেওয়া হয়েছিল তার কোলে। আর ওই ভদ্র মহিলা যে যমজ সন্তান প্রসব করেছে এটা কেউ জানতেই পারলো না। উনি এখন কোথায় আছেন, বা ওনার বাকি সেই সন্তান, তাদের কোনো খোঁজ খবর আছে কি আপনার কাছে? সেটা কি করে থাকবে বলো? আমি যা জানি তাই বললাম তোমায়। আমি চাইলেই সবটা লুকিয়ে যেতে পারতাম, কিন্তু কেন বলছি জানো? সেদিনের ঘটনার পর থেকে এক প্রকার অপরাধ বোধ কুড়িয়ে কুড়িয়ে শেষ করে দিতে শুরু করে আমায়। আজ বিকেলেও যখন দেখা হয়েছিল তোমাদের সাথে, আমি প্রথম দেখাই তোমার শাশুড়ি মাকে চিনতে পেরেছিলাম, কিন্তু আমি তাৎক্ষণিকভাবে বেশ ঘাবড়ে যাই। কিন্তু তোমরা যখন আমার বাসা পর্যন্ত চলে আসলে, আর কিছু লুকিয়ে কি লাভ বলো? নিজের ভারাক্রান্ত মনটাকে একটু হলেও শান্ত করতে পেরেছি আজকের ঘটনার জন্য। ভদ্রমহিলার কথা শুনে আমার কাছে অনেকগুলো ব্যাপার পরিষ্কার হতে লাগলো। তার মানে প্রত্যয় মায়ের সন্তানই হয়, আর এখন যে প্রত্যয় সেজে আছে সে প্রত্যয়েরই টুইন। হয়তো সে নিজের পরিবারের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে এসেছে, কারণ তার মায়ের সাথে যে অন্যায়টা করা হয়েছিল সেটা সত্যিই ক্ষমার যোগ্য নয়। সেই রাগবশত কল্লোলকেও হয়তো খুন করে নিজের রিভেঞ্জ পূরণ করেছে। এবার আমাকে মারতে চাইছে, কিন্তু ও আসল প্রত্যয়কে কেন খুন করলো এটাই মাথায় ঢুকছে না আমার। প্রত্যয় তোর নিজের ভাই, তাহলে কি কারণ হতে পারে? কোথাও এটা নয় তো? ওর রাগ প্রত্যয়ের প্রতিও ছিল, যেহেতু প্রত্যয় কল্লোলদের পরিবারেই বেড়ে উঠেছে, তাই ও নিজের ভাইকেও শত্রুর তালিকায় ফেলে দিয়েছিল। এই প্রশ্নের উত্তরটা একমাত্র প্রত্যয়ের টুইন দিতে পারবে। ডিএনএ রিপোর্টটা ব্যাগে রাখতে রাখতে একটা কথাই ভাবছি আমি, এখান থেকে বের হয়ে সাহিলের সাথে কখন কথা বলবো। এই ডিএনএ রিপোর্ট প্রত্যয়ের ভাইয়ের সাথে ম্যাচ করলো কি করে, এই প্রশ্নের উত্তর ওকে দিতে হবে। মা নিজের জীবনের এই তিক্ত সত্যির সম্মুখীন হয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে। আমি তাকে কোনো মতে সামলে সাগরিকা চক্রবর্তীর বাড়ি থেকে বেরিয়ে আসলাম। এরপর একটা ট্যাক্সি ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়িতে বসেই কিছু না ভেবে সাহিলের নাম্বারে কল দিই। একটু পরেও কল রিসিভ করে। আমি বেশ গম্ভীর স্বরে ওকে উদ্দেশ্য করে বললাম, তুই আমার সাথে এভাবে চিট করতে পারলি? বল, কেন করলি এটা আমার সাথে? যা বাবা, আমি কি করলাম আবার? কি হয়েছে একটু ক্লিয়ার করে বলবি? নাটক করছিস? এখন কিছু বুঝতে পারছিস না? না, বুঝতে পারছি না। তুই আমায় ভুয়া ডিএনএ রিপোর্ট কেন দিলি বল? তুই আমায় হেল্প করতে পারবি না বললেই হতো, কেন একটা মিথ্যা রিপোর্ট বানিয়ে ধরিয়ে দিলি আমার হাতে? তোর কি আমাকে এতটাই ফালতু মনে হয়? আমি ফলস রিপোর্ট কেন দিতে যাব তোকে? তাহলে আজকেই আমি জানতে পেরেছি আমার হাজবেন্ড প্রত্যয় আমার শাশুড়ি মায়ের ছেলেই নয়। এখন তুই বল, ওদের দুজনের ডিএনএ রিপোর্ট মিলল কি করে? সেটা আমি জানি না। হতে পারে তোর পাঠানো স্যাম্পেল কোনো গন্ডগোল ছিল। আমি পারফেক্ট কাজই করেছি, ট্রাস্ট করতে পারিস। স্যাম্পলের কথা শুনতেই আমার মাথাটা চক্কর দিয়ে উঠল। সাহিলকে বললাম, সরি রে তোকে সন্দেহ করার জন্য। মনে হয় আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। জানতাম তুই কোনো একটা গন্ডগোল করেছিস, গাধা কোথাকার। আবার আমায় ব্লেম দিচ্ছিস। আমি আগে বাসায় গিয়ে শিওর হয়ে নিই, তারপর কল করছি তোকে। বাই। এখন আমার উদ্দেশ্য যত তাড়াতাড়ি বাসায় পৌঁছানো, তারপর নিজের মনের খটকা দূর করা। বাসায় পৌঁছাতে অনেকটা সময় লেগেছিল। তখন রাত প্রায় 10টা। ভেতরে ঢুকেই আমি প্রথমে নিজের ঘরের দিকে ছুটে গেলাম। যে চিরুনিটা থেকে প্রত্যয় চুল কালেক্ট করেছিলাম সেটা হাতে নিয়ে আমার মনের সকল জিজ্ঞাসা মুহূর্তেই দূর হয়ে গেল। নিজেকে দুনিয়ার সব থেকে বোকা মনে হচ্ছে এই মুহূর্তে। ইচ্ছে করছে নিজেই নিজেকে এমন বোকামির জন্য শাস্তি দিই। এটা তো কল্লোলের ব্যবহৃত চিরুনি, আর এই চিরুনিতে যে চুলগুলো ছিল সেগুলো কল্লোলেরই। প্রত্যয়ের চিরুনি পাশেই পড়ে আছে। তাড়াহুড়া করে স্যাম্পল কালেক্ট করার সময় এই বিষয়টা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। এবার বুঝতে পারছি এই কারণেই ডিএনএ রিপোর্ট ম্যাচ করেছে। কল্লোল তো মায়েরই সন্তান, ওদের দুজনের ডিএনএ ম্যাচ করবে এটাই স্বাভাবিক। শুধু শুধু নিজের বন্ধুকে সন্দেহ করলাম। যাই হোক, একটা কল করে ওকে পুরো বিষয়টা জানিয়ে দিলাম। রাত 10:30টার দিকে রোদেলার ফোন কল এলো আমার কাছে। দোলাপু, আপনি কোথায়? এসেছেন বাসায়? হ্যাঁ, আমি একটু আগে এসেছি, তোমাকে কল দিতাম। আপনার কাজ কি শেষ হয়েছে? হ্যাঁ, প্রত্যয় কোথায়? আমার কাছে আছে, আপনি বললে ওকে ছেড়ে দিই। হ্যাঁ দাও, কিন্তু কি করেছো তুমি ওকে? ও সুস্থ আছে তো? সেটা বাসায় গেলেই দেখতে পারবেন। ঠিক আছে, ওকে এবার পাঠিয়ে দিতে পারো। কিছু সময় পরে প্রত্যয় বাসা ফিরল। মাকে ইতিমধ্যে ওষুধ খাইয়ে ওনার ঘরে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। প্রত্যয়কে দেখে বুঝতে বাকি রইল না
আমারও ড্রিঙ্কস করে এসেছে। ঘোর এখনও পুরোপুরি কাটেনি। প্রত্যয়কে ঘরে নিয়ে শুয়ে দিলাম, তারপর নিজেও শুয়ে পড়ি। এত দিন যে চিন্তাগুলো ঘুমোতে পারিনি আমায়, আজ সেগুলোর সমাধান পেয়ে গেলাম। প্রত্যয় আসলে কে? ও কল্লোল কেন খুন করেছে? এই দুটো বিষয় পরিষ্কার আমার কাছে। তবে এখনও অনেক কিছু জানার বাকি রয়েছে। আসল প্রত্যয়ের সাথে কী ঘটেছে আমি এখনও পুরোপুরি জানি না। রোদেলার মোবাইল ফোনে একটা ছবি দেখেছিলাম মাত্র। যদিও একটা ছবি দিয়ে সব কিছু প্রমাণ হয়ে যায় না। প্রত্যয়কে যদি সত্যি খুন করা হয়, তারপর ওর লাশের সাথে কী করা হয়েছে, আদৌ খুন হয়েছে কিনা আমি সন্দিহান। দুজনের শরীরে একই রক্ত বইছে, তাই নিজের ভাইকে প্রাণের না মেরে বাঁচিয়ে রাখারও একটা সম্ভাবনা থেকে যায়। হয়তো ওকে না মেরেই শাস্তি দিচ্ছে, সবটাই মনের ধারণা আমার। এর আদৌ কোনো মূল্য আছে কিনা জানি না। কথাগুলো ভাবতে ভাবতে নিজের মনের অজান্তে কখন যে ঘুমিয়ে পড়লাম খেয়াল নেই। পরের দিন সকালবেলা চোখ দুটো মেলতেই দেখি প্রত্যয় আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওভাবে কি দেখছো? তোমাকে। মানে? মানে কিছু না। কাল রাতে ফিরতে এত দেরি হলো কেন তোমাদের? ডাক্তার দেখাতে গিয়ে রাত হয়ে যায়। তাহলে আমি কি করতে পারি বলো? তার আগে বলো, তুমি কোথায় গিয়েছিলে কাল রাতে ওভাবে ড্রিঙ্কস করে ফেললে যে? প্রত্যয় আমার কথার কোনো উত্তর না দিয়ে বিছানা ছেড়ে উঠে গেল, তারপর ঘরের বাইরে চলে যায়। একটু পরেও আমিও বিছানা ছেড়ে উঠলাম। ফোনটা হাতে নিতেই দেখি রোদেলার প্রায় হাফ ডজন মিসড কল। ফোন সাইলেন্ট মোডে ছিল বলে কিছুই টের পাইনি। আর সময় নষ্ট না করে রোদেলার নাম্বারে কল দিলাম। দোয়েলাপু, আপনি কি বেঁচে আছেন? আমি তো ভেবেছিলাম। সরি গো, ফোনটা সাইলেন্ট ছিল। কি কথা এখন বলো, ফোন দিয়েছিলে কেন? আপনি যত দ্রুত সম্ভব আমার সাথে দেখা করুন। কি হয়েছে বলবে তো? ফোনে বলার মতো কথা নয় এটা। আপনাকে আমার সাথে একটা জায়গায় যেতে হবে। হতে পারে আজ অবিশ্বাস্য কিছু ঘটবে, যা এতদিনে কল্পনাও করতে পারিনি আমরা। আচ্ছা, আমি আসবো, কিন্তু তোমার কথার মাথা মূল্য কিছুই বুঝলাম না আমি। আমি পুরোপুরি নিশ্চিত নই। আগে সেই জায়গাটা গিয়ে দেখতে হবে আমার মনের ধারণা ঠিক নাকি ভুল। তুমি যে জায়গাটার কথা বলছো তার হদিস পেলে কোথা থেকে? প্রত্যেক থেকে কাল রাতেই তো আমার সাথে ছিল। তারপর চলে আসার অনেকটা সময় পর আমি আমার বিছানায় একটা... আচ্ছা, আপনি আসুন আগে, তারপর বলছি। এগুলো ফোনে বলা ঠিক হবে না। কোথায় যেতে হবে সেটা তো বলো। এখন আমার বাসায় আসার দরকার নেই। আমি রেডি হয়ে মেইন রোডের দিকে আগাচ্ছি। আপনাকে আমি একটা অ্যাড্রেস পাঠাচ্ছি, ওখানে মিট করবো আমরা। প্রত্যয় সকালের খাবার খেয়ে ওর কাজে বেরিয়ে গেল। এরপর আমিও বাড়ি থেকে বেরিয়ে পড়ি। রোদেলার সাথে দেখা করে দুজনে একটা ট্যাক্সি বুক করে তারপর নিজেদের চূড়ান্ত গন্তব্যে রওনা দিলাম। রোদেলাকে বেশ উদ্বিগ্ন দেখাচ্ছে আজ। এরকম মনে হচ্ছে ও কোনো ক্লু পেয়েছে আর কোনো একটা প্রত্যাশা নিয়ে আসে। যাই হোক, আমরা দুজনে প্রায় 1.5 ঘন্টা পরে নিজেদের গন্তব্যে উপস্থিত হলাম। আমি রোদেলাকে প্রশ্ন করি, রোদেলা, এটা তুমি কোথায় নিয়ে এসেছো আমায়? এখানে আশেপাশে আনন্দ আশ্রম নামে একটা হোটেল আছে, আমাদের সেটার খোঁজ করতে হবে। হোটেল? কিন্তু হোটেল কেন? সেটাই তো দেখতে এসেছে, কি আছে হোটেলে। অবশেষে আমরা কিছুক্ষণ খুঁজে আনন্দ আশ্রয়ের সন্ধান পেলাম। রোদেলা হোস্টেলের ম্যানেজারের সাথে কথা বলে তারা প্রথমে আপত্তি জানালেও আমার ফোনটা নিয়ে আমার বিয়ের সময়ের কিছু ছবি ডকুমেন্ট হিসেবে দেখাই। খানিক তর্ক বিতর্ক হয় ওদের ভেতরে। আমি একটু দূরে দাঁড়িয়েই রইলাম। কি ঘটছে কিছুই বুঝতে পারছি না। একটু পরে হোটেল ম্যানেজার আমাকে আর রোদেলাকে নিয়ে একটা রুমের দিকে গেলেন। রুমটা বিল্ডিংয়ের একদম টপ ফ্লোরে। ম্যানেজার রুমের দরজাটা খুলতেই আমরা ভেতরে ঢুকলাম। এরপর যা দেখতে পাই সত্যি তাজ্জব বনে যাওয়ার ছাড়া কোনো উপায় রইল না আমার। প্রত্যয় বিছানার উপর বসে আছে। শুধু ও নয়, ওকে দেখে বেশ অসুস্থ মনে হচ্ছে। আমাদের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। তার মানে প্রত্যয় বেঁচে আছে এখনও। ফেক প্রত্যয় ওকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দিতে পারিনি। আমি নিজেকে সংযত করতে না পেরে প্রত্যয়ের দিকে ছুটে গেলাম। প্রত্যয়, কি হয়েছে তোমার? তোমার এই অবস্থা কি করে হলো বলো? প্রত্যয় আমার প্রশ্নের কোনো উত্তর দিল না, শুধু ফ্যাল করে তাকিয়ে আসে আমার দিকে। রোদেলা ম্যানেজারকে উদ্দেশ্য করে বলল, ইনি এখানে কতদিন ধরে আছেন আর এই অবস্থা কেন? আসলে উনি একটু অসুস্থ। অসুস্থ তো হাসপাতালে থাকার কথা, এখানে কেন? হোটেল ম্যানেজার কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। কি হলো, চুপ করে আছেন কেন? দেখুন, এই যে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছেন, উনি প্রত্যয়ের স্ত্রী। আপনার তো সমস্ত এভিডেন্স দেখিয়েছি। যদি এরপরও বিশ্বাস না হয়, বাকিটুকু পুলিশ বলবে। পুলিশের কথা শুনে হোটেল ম্যানেজার ঘাবড়ে যায়। এর ভেতরে আবার পুলিশ কেন? আপনারা কি আমায় পুলিশের ভয়ে দেখাচ্ছেন?
একটা অসুস্থ লোকে কেউ এখানে জিম্মি করে রেখেছে, আর আপনাকে তাকে কোঅপারেট করছেন। এর একটা শাস্তি তো প্রাপ্য। যদি একবার পুলিশকে ইনফর্ম করি, আপনার হোটেল চালানো তো ঘুচে যাবে। যার কথা এসব করেছেন সেও কিন্তু বাঁচাতে আসবে না আপনাদের। তো আমরা এখন কি করতে পারি আপনি বলুন। তারপরেও প্লিজ এসব আইন আদালতের ভয় দেখাবেন না, বরবাদ হয়ে যাব। আপনাদের তেমন কিছু করতে হবে না, শুধু আমাদের কাজটা করে দিন, ব্যাস, তাতেই হবে। কিরকম কাজ? আমরা প্রত্যেকে আজকে এই হোটেল থেকে বের করে নিয়ে যাব। আপনারা বাধা দিতে পারবেন না আমায়। ঠিক আছে, তাই হবে। আপনারা যেরকম চাইবেন তাই হবে। আমার কথা এখনো শেষ হয়নি, আগে শেষ করতে দিন। আমরা তো একে নিয়ে যাব এখান থেকে, কিন্তু এর লোক ভুলেও যেন কিছু জানতে না পারে, তাকে অন্য কিছু বুঝিয়ে দিবেন। এ তো আরো বড় ঝামেলায় ফেসে গেলাম। আপনারা ওনাকে লিগেলি নিয়ে যাচ্ছেন, ঠিক আছে, কিন্তু আমরা স্যারকে মিথ্যে কি করে বলবো বলুন? উনি ছেড়ে দেবেন আমায়? না, আমরা মিথ্যে বলতে পারবো না। রোদেলা নিজের ভ্যানিটি ব্যাগ থেকে একটা টাকার বান্ডিল বের করে ম্যানেজারের হাতে দিল, তারপর বলতে লাগলো, আশা করি এটা পেলে মিথ্যে বলতে অসুবিধা হবে না। টাকা পেলে মাথার বুদ্ধিটাও খুলবে অজুহাত তৈরি করার জন্য। এরপর আমি আর রোদেলা মিলে প্রত্যয়কে ওই হোটেল থেকে বের করে আনলাম। তারপর আবার ট্যাক্সিতে উঠি। যাবার পথে আমি রোদেলাকে জিজ্ঞেস করি, রোদেলা, তুমি প্রত্যয়ের খোঁজ পেলে কি করে? সেটা তো বললে না এখনো। কালাতে প্রত্যুষ। ফেক প্রত্যয়ের আসল নাম প্রত্যুষ। হোটেল ম্যানেজার থেকে জেনেছি আমরা। আমার রুম থেকে বেরিয়ে আসার পর বিছানার উপরে একটা ভাঁজ করা কাগজ দেখতে পাই। কাগজটা খুলে দেখলাম এটা শুধু কাগজ নয়, একটা ওষুধের প্রেসক্রিপশন, যেখানে প্রত্যয়ের নাম লেখা ছিল, সাথে ইনজুরির অনেকগুলো ওষুধ। প্রত্যুষ যেহেতু সুস্থ স্বাভাবিক, ওর ওষুধ বা প্রেসক্রিপশনের দরকার পড়বে না, তার মানে এটা অন্য কারোর জন্য। আমি নিশ্চিত হয়ে গেলাম। প্রত্যয়ের নামটা দেখে কোথাও মনে হয়েছিল ওর অস্তিত্ব বোধহয় এখন আছে পৃথিবীতে, যদিও তখন আমি পুরোপুরি নিশ্চিত ছিলাম না। আচ্ছা, সেসব না হয় বুঝলাম, কিন্তু তুমি এই জায়গাটার কথা জানলে কি করে? প্রত্যুষের মোবাইলে ফোন আগেই এই যে অ্যাড্রেসটা দেখেছিলাম, কিন্তু তখন কিছুই বুঝতে পারিনি আমি। ওকে জিজ্ঞাসা করাতে আমায় হারিয়ে যায়। কালকের ঘটনার পর কোথায় এই দুটো ব্যাপারের ভেতর কানেক্ট করতে পেরেছিলাম, দেখো তাই হলো। প্রত্যয় প্রথমবারের মতো ওর মুখ খুললো, এখনো বেশ ভয় পেয়ে আসেও। আমি কোথায় যাচ্ছি? তোমরা আমাকে এটা কোথায় নিয়ে যাচ্ছ? প্রত্যয় দেখো, আমি দোয়েল, তুমি চিনতে পারছো না আমায়? আর এটা রোদেলা, তোমার বন্ধু। তুমি কি কাউকে চিনতে পারছো না? ছেড়ে দিন দৈলাপু, বেচারাকে টর্চার করে শেষ করে দিয়েছে, সেই কারণে কিছু মনে করতে পারছে না ও। আমার মনে হয় একটু চেষ্টা করলে সম্ভব হবে। ও আর কাউকে না হোক আমাকে না চিনে থাকতে পারে না। প্রত্যয় দেখো, এই যে আমি রোদেলা, কতটা সময় একসাথে কাটিয়েছি আমরা। আর ইনি তোমার ভাবি, কল্লোল ভাইয়ের বউ। রোদেলা যাই বলুক না কেন, আমি নিজেকে কিছুতেই প্রত্যয়ের ভাবি হিসেবে মানতে রাজি নই। এই কথাটা শুনতে অস্বস্তি ফিল হয় আমার, কিন্তু রোদেলার সামনে সহ্য করে যেতে হচ্ছে। প্রত্যয়ের সাথে আমার কোনোদিন বিয়েই হয়নি, এটা তো ঠিক। সেই দিক থেকে ওর উপর আমার কোনো অধিকার নেই, কিন্তু আমি যে বরাবর ওকেই চেয়েছি। ওর প্রতি আমার দুর্বলতা কিছুতেই রোদেলার সামনে প্রকাশ করতে পারবো না, তাই বাধ্য হয়ে সবটা সহ্য করে যাচ্ছি। প্রত্যয় আমাদের দুজনের সাথে আরও কিছুক্ষণ থাকার কারণে অনেকটাই ইজি হতে শুরু করে। আসলে ও নিজে এতদিন একটা ঘোরের ভেতরে ছিল, বহুদিন পরে হঠাৎ নিজের পরিচিতদের দেখে বুঝে উঠতে একটু সময় লাগছে। কাঁপা কাঁপা গলায় প্রত্যয় রোদেলার দিকে তাকিয়ে বলে উঠল, রোদেলা, রোদেলা, তুমি এতদিন কোথায় ছিলে তুমি? প্রত্যয়ের মুখে রোদেলা নিজের নাম শুনে আনন্দে আটখানা। গদগদ কণ্ঠে আমাকে উদ্দেশ্য করে বলল, হোয়াট আ মিরাকল দৈলাপু, দেখুন প্রথমে আমাকে চিনতে পেরেছে। আমি জানতাম আমাকে চিনতে পারবে, কারণ শুধু বন্ধু ছিল না তো, আমার ভালোবাসা ছিল প্রত্যয়। ভালোবাসা নিজের ভালোবাসাকে বলে থাকতে পারে না, আমি জানতাম। রোদেলার মুখে ভালোবাসার কথা শুনে মনে হলো আমার কানে কেউ গরম সীসা ঢেলে দিচ্ছে। ওর কথাগুলো কিছুতেই সহ্য করতে পারছি না আমি। ইচ্ছে করছে ওর গালে সপাটে একটা স্বর মেরে বলি, চুপ থাকো প্রত্যয়, শুধু আমার। আমি তোমার মুখে ওর নাম সহ্য করতে পারছি না, কিন্তু এমন পরিস্থিতিতে ফেসে আছি, কিছুতেই নিজের মনের কথা মুখ পর্যন্ত আনতে পারছি না। রোদেলাকে আমি একটু বিদ্রুপ করেই বললাম, কি যে বলো না, ও শুধু তোমায় কেন চিনবে? আমি কি দোষ করছি? যখন মনে করতে পেরেছে আমাদের দুজনকেই পেরেছে। প্রত্যয় দেখো, আমার দিকে তাকাও, আমি দোয়েল। দোয়েল? দোয়েলকে? হ্যাঁ, আগে কোথাও একটা দেখেছি আপনাকে মনে হয়। কোথায় দেখেছি বলতে পারবেন? প্রত্যয়, উনি তোমার